ওকে, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। আজকে হলো আমাদের ঢাকা ভার্সিটির A to Z একটা সেমিনার। এখানে আমি আপনাকে অল শো করব, মানে আপনার যা যা প্রয়োজন আমি যদি আপনাকে দেখাইনি, আপনার রিকোয়ারমেন্ট কত ফার্স্ট এটা আপনার জানতে হবে, এটা নিয়ে কথা বলবো। তারপর এট এ গ্লান্স ঢাকা ভার্সিটি কে কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। আফটার দ্যাট যদি আপনি একটু দেখার চেষ্টা করেন কিছু ট্রিক্স বা হ্যাকস, যেটা আমরা গত 4 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা নিজেরা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে এই প্যাটার্নে পরীক্ষা হয়, এটা আপনাকে এক্সপ্লেন করা হবে। তারপর দেখতে পাচ্ছেন যে ইম্পর্টেন্স অফ রিটেন, রিটেন কেন বেশি গুরুত্বপূর্ণ। তারপর এমসিকিউ টপিক সাজেশন, এখানে বাংলা টপিক দেখবেন, এন্ড আফটার দ্যাট ইংলিশ টপিক দেখতে পারবেন। তারপর এখানে আপনারা ওয়েট জিকে টপিক দেখতে পারবেন। এরকম যত রকম টপিক আছে আমরা মানে ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে, যেগুলো আসলে খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, বেশিরভাগই মানে দেখা যায় যে প্রতিটা ভার্সিটির একটা প্যাটার্ন কপি করে থাকে। হ্যাঁ, প্রতিবার সেম জিনিস থেকে কোশ্চেন গুলো আসে, তো এই সেম প্যাটার্ন গুলো আমরা এখানে দিয়ে রাখছি। তারপরে যে জিকের জন্য দেখতে পাচ্ছেন, তারপর রিটেন সাজেশন, রাইটিং পার্টের সাজেশন। ইংলিশের এই কয়টার বাদে কোনো কিছুই আসবে না। গতবার আমরা ঢাবি রিটেন কোর্স করছিলাম, একদিনে এক কোর্সে 70 জন ভর্তি হয়েছিল পরীক্ষার 10 থেকে 15 দিন আগে, এবং ওইখানে যা যা পড়াইছিলাম একদম মোর মধ্যে চলে আসছে। ওরা আমাদের কাছে কতটা গ্রেটফুল, আমাদের ঢাবি ভার্সেস সাকসেস দেখলে বুঝতে পারবেন। বাংলা এই 4টা আইটেমের বাইরে রিটেন কিছু থেকে আসবে না। হাজার আইটেম আছে বাট এগুলোর বাইরে আসে না ভাই। সিলেক্টেড টপিক, রাইটিং স্কিল কিভাবে আসে শেখানো হবে। এগুলোর পর আপনাদের সবচেয়ে মেইন আকর্ষণ, ভাইয়া কোন বই কিনবো। কোন ঢাবির জন্য কিন্তু এটা বিউপির জন্য না, ঢাবির জন্য স্পেসিফিক আলাদা হয়, বিউপির জন্য আলাদা হয়। তো কোন বই কিনবো হচ্ছে ইম্পর্টেন্ট, ভাইয়া কোন বইয়ের কোন অংশগুলো পড়তে হয়, তাই না? তো এই জিনিসগুলো আমরা এখানে এক্সপ্লেন করবো। অনেকে একজন কোশ্চেন, ভাইয়া বই কেমন দেখতে একটু বলেন তো। ফার্স্ট আপনারা যেহেতু প্রেশার, সেই হিসেবে আপনার বইগুলো না চিনতে পারাই স্বাভাবিক। এই জন্য আমি বইয়ের দেখেন এখানে কভার পিকও দিয়ে রাখছি, এটা থেকে আপনি বুঝতে পারবেন। তারপর পাস মার্কের একটা মায়াজাল আছে ঢাকা ভার্সিটিতে। হ্যাঁ, ঢাবিতে যদি আপনার পাস করতে হয় টোটাল 8 ভাবে পাস করতে হবে। কয় ভাবে? 8 ভাবে। 8টা স্পেসিফিক আলাদা আলাদা ভাবে যদি পাস করতে না পারেন তাহলে ঢাবিতে আপনি ফেল। যেমন দেখবেন বাংলাতে আলাদা পাস, ইংলিশ আলাদা পাস, জিকে আলাদা পাস লেখা আছে, দেখছেন? রিটেনের মধ্যে আবার 2টা আলাদা পাস, এই 3টা মিলে আবার আলাদা পাস, রিটেন 2টা মিলে আলাদা পাস, এবং টোটাল মিলে একটা আলাদা পাস। টোটাল 8 ভাবে পাস করতে হয়। মানে সব ঠিক দিচ্ছেন, টপ করছেন, বাট 1 মার্কের জন্য কট খেয়ে যাবেন। তো এই ভুলটা করা যাবে না। এটা আমরা একটু ক্লিয়ার করবো। আমি আগে আপনাকে একটু দেখাই নিচ্ছি কেন গুরুত্বপূর্ণ। কাটমার্ক কত কত পাইলে আপনি ঢাবিতে চান্স পাবেন, সিট সংখ্যা কত, কোনটায় কতটা আছে, নতুন মান বন্টনে কি কি চেঞ্জ আসছে, এই তো A to Z। এবং আমাদের এখানে দেখতেছেন যে মেন্টর প্যানেলের ছবি দেওয়া ছিল। মানে আপনার A to Z প্রিপারেশন যেমন হওয়া উচিত, যা যা প্রয়োজন সবকিছু এখানে আপনাকে কাভার করা হবে। সো চলেন আমরা ফার্স্টে একটা ট্রেলার বা থিম দেখাই নিছি। এখন আমরা পরবর্তী আসলে কি বলবো, একদম প্রথম থেকে শুরু করি, আর যাতে করে এটা আপনি ফুল দেখতে পারেন। আর একটা প্ল্যাটফর্মের লোগো আমাদের এটা দেখতেই পাচ্ছেন। তো এখন এগুলো বাদ দিয়ে আমরা অ্যাকচুয়ালি সামনে যাওয়ার চেষ্টা করি, একদম প্রথমে যে আবার নতুন করে শুরু করার চেষ্টা করি। চল একদম প্রথমে যে এটা আমাদের লোগো ছিল, আপনারা সবাই জানেন। ওকে, ডিউ ক্র্যাক দেখেন, একটা ভার্সিটি, আহ বাংলাদেশের যতগুলো ভার্সিটি আছে বা পৃথিবীর যতগুলো ভার্সিটি আছে, সবাই একটা প্যাটার্ন ফলো করে। নির্দিষ্ট কিছু টপিক থেকে কোশ্চেন করা হয়, ঠিক আছে? আপনি 3 মাসের মধ্যে বিদ্যাসাগর হইতে পারবেন না, কিন্তু আপনি যদি একটু ট্রিকি হন, ভার্সিটি কোশ্চেন গুলো যদি অ্যানালাইসিস করেন, তাহলে বুঝতে পারবেন যে কি বাদ দেওয়া উচিত আর কি পড়া উচিত। ভাবির জন্য আপনার তো মানে যে মাস্টার বই পুরোটা শেষ করতে হবে না, স্পেসিফিক কিছু টপিক আছে। আর এই টপিক গুলো জানার জন্য আপনার অ্যাকচুয়ালি একটা মেন্টর প্রয়োজন, যাতে করে আপনার মানে কি বলবো আসলে গাধার মতো পরিশ্রম করতে না হয়, যেটা পরীক্ষায় দরকার নেই সেটার উপর আপনার মাথা না ঘামান। এই জন্য এই সেমিনারটা ফার্স্টে নেওয়া। কালকে আমাদের ওরিয়েন্টেশন হবে, তারপর একদম টানা ক্লাস শুরু। এই জন্য এর আগে আমরা সেমিনারটা করে নিচ্ছি, যাতে করে আপনাদের মনের সকল কোশ্চেন ক্লিয়ার হয়, আপনারা ম্যাপিংটা বুঝেন যে আমরা আগামী 6টা মাস আপনাদের সাথে কি কি পড়াবো এবং কোনটা কোনটা আমরা বাদ দিব। এবং আপনি নিজে থেকে যদি টপার হইতে চান, আগে থেকে পড়াটা আগায় রাখতে পারেন, এই জন্য এই সেমিনারটা। ওকে, প্রথমত কাটমার্কের ধারণা তো আমাকে জরুরি। আপনার সবাই জানেন ঢাকা ভার্সিটিতে আপনার এমসিকিউ থাকে হলো 60 মার্ক, আর রিটেন থাকে হলো 40 মার্ক। এই 60 40 কত, 100। আর আপাতত সার্কুলার অনুসারে আপনার সিপি এর জন্য 10 মার্ক, ক্লাস 10 এর জিপি এর জন্য 10 মার্ক, ক্লাস 12 এর জিপি এর জন্য 10 মার্ক। তাহলে 10 10 এ 20 মার্ক, 100 + 20 ইকুয়াল কত মার্ক, 120 মার্ক। টোটাল এই 120-এর মধ্যে পরীক্ষা। তো 20 মার্ক যেহেতু আপনার জিপিএ থেকে আসতেছে, এটার হিসেবে আপনি বাদ দেন। আপনি এইদিকে তাকান, তাহলে 100 মার্কের আপনি এক্সাম দিচ্ছেন, তাই না? কত মিনিট টাইম, 90 মিনিট টাইম। ওকে, 100 মার্কের মধ্যে যদি আপনি 60% মার্ক অর্থাৎ 60 মার্ক পান, তাহলে আপনার শিওর শট একটা সিট চলে আসবে, চিন্তা করতে হবে না। আর যদি টপ করতে চান, টপ 20, আচ্ছা সরি, টপ 50-এ থাকতে চান, তাহলে 100-এর মধ্যে আপনার কত পাইতে হবে, 70 পাইতে হবে। একদম নর্মাল ভ্যাজালি হিসাব আমি আপনাকে বুঝাই দিলাম। জিপিএর হিসাব আলাদা, কারণ ওটা সবারই আছে।
আপনি যদি চান্স পাইতে চান 100-র মধ্যে 60, আর যদি টপ 50-এ থাকতে চান 100-র মধ্যে 70। শেষ, সহজ হিসাব একেবারে। কাটমার্ক মানে হলো একটা স্টুডেন্ট সর্বশেষ যেই মার্কে ভার্সিটিতে চান্স পায় তাকে কাটমার্ক বলা হয়ে থাকে। তাহলে দেখেন এখানে আমি আরো কম করে লিখে রাখছি 120-এর মধ্যে 75। তার মানে এখান থেকে যদি আপনি 20 বাদ দেন, মানে জিপিএ 20 বাদ দেন, তাহলে কি হবে দেখেন তো, 100-এর মধ্যে হবে 55 মার্ক। নর্মালি ঢাকা ভার্সিটিতে 55 মার্ক হলে চান্স হয়ে থাকে, বাট আসলে প্রত্যেকবার না একটু আপস ডাউন হয়, কোশ্চেনের উপর কাটমার্ক গুলো আপস ডাউন হয়। তাই আপনার জন্য সেফ জন্য আমি দিয়ে রাখলাম যে 100-এর মধ্যে কত, 60। 60 হলে কোশ্চেন যত হার্ডই হোক আপনি চান্স পাবেন, শিওর থাকেন, ঠিক আছে। তাহলে কাটমার্ক কত, 100-এর মধ্যে 60, আর টপ করতে চাইলে 100-এর মধ্যে 70। আর জিপিএ এর জন্য জাস্ট 20-20 করে দুটার সাথে যোগ করে দিবেন, কাহিনী শেষ। এটা হলো কাটমার্ক। আর যাদের কোটা আছে তাদের আরো কম, 100-এর মধ্যে 52 বা 53 পাইলেও চান্স হয়ে যায়। কোন কোটা? মুক্তিযুদ্ধ কোটা। ভাই চাকরিতে আমরা আন্দোলন করছি মুক্তিযুদ্ধ কোটা বাদ দেওয়ার জন্য, ঠিক আছে। ভার্সিটির কোনো কোটা বাদ যায়নি, ভার্সিটিতে সব কোটাই আছে। ভার্সিটির কোটা নিয়ে তোমার আসলে কোনো চিন্তা করতে হবে না। এবার দেখো রিকোয়ারমেন্ট। তুমি পুরো সাজেশন দেখার আগে তোমার আগে দেখতে হবে না তুমি পরীক্ষা দিতে পারবা কিনা, এটা তাকে জানা জরুরি। সেজন্য রিকোয়ারমেন্টটা আমরা আগে দিয়ে রাখছি। ওকে, দেখো ইউনিট আমরা যে যতগুলো আছে ভালো করে একটু দেখার চেষ্টা করো। এই ইউনিট মূলত কার জন্য? সায়েন্সের পোলাপানদের জন্য। বি ইউনিট কার জন্য? আর্টস এর জন্য। সি ইউনিট বাণিজ্যের জন্য। আর চ ইউনিট চারুকলা, এটা সকল শিক্ষার্থীর জন্য। কিন্তু একটা ব্যাপার তুমি হয়তো জেনে থাকবে না, ধরো তুমি আর্টস এর স্টুডেন্ট না, আর্টস এর স্টুডেন্ট, ওকে, তুমি সবগুলোতে পরীক্ষা দিতে পারবা। এতেও পারবা, বিতেও পারবা, সিতেও পারবা, ডিতেও পারবা। মানে ঢাকা আর্টস এর স্টুডেন্ট হয়ে সায়েন্সে পরীক্ষা দিতে পারবা, আর্টস এর হয়ে কমার্সে পরীক্ষা দিতে পারবা, আর্টস এর হয়ে চারুকলায় পরীক্ষা দিতে পারবা, আর্টস এর হয়ে আর্টস এ পরীক্ষা দিতে পারবা। মানে একটা স্টুডেন্ট সায়েন্স আর্টস কমার্স যেটাই হোক না কেন উনি সবগুলো ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। তোমরা হয়তো এই জিনিসটা জানতে না যে আল্লাহ আমার শুধু ঢাকা ভার্সিটিতে বি ইউনিট আছে, না ভাই, তোমার জন্য শুধু বি ইউনিট না, তুমি ঢাকা ভার্সিটির সবগুলো ইউনিটেই পরীক্ষা দিতে পারবা। এটা হলো আমাদের ফার্স্ট মিস্টেক, এই জিনিসটা আমরা জানি না। এই জন্য শুধু বিতে ফর্ম উঠাই, এখানে প্রতিযোগিতা বেশি এবং কোনো কারণে চান্স মিস্টেক হয়ে যায়। কিন্তু তুমি কিন্তু চাইলে চারটাতেই ফর্ম উঠাইতে পারো। এবং আমার অনেক স্টুডেন্ট, আমি যেহেতু গতবার সেমিনার করছিলাম, ওরা সবগুলোতে ফর্ম উঠাইছিল, কোনো কারণে বিতে পাস স্লিপ করছে, ওরা এতে চান্স পেয়ে গেছে। এখন বলতে পারো যে ভাইয়া এই ইউনিটে যে পরীক্ষা দিব সায়েন্স ইউনিটে, তাহলে কি সায়েন্সের সাবজেক্টে পরীক্ষা দিতে হবে? না ভাই, ওই আর্টস এর সেম পর্যায়ে তুমি পরীক্ষা দেবা, বাংলা ইংলিশ জিকে, তারপর তোমার লাগতেছে হলো আইসিটি, আর আইসিটি আর ইকোনমিক্স, জিকের পরিবর্তে মেবি ইকোনমিক্স লাগবে। ওকে, এই কি কি লাগবে আমি একটু পর ডিটেল জানাই দিব। তাহলে তুমি একটু মাথার মধ্যে সেট করে নাও, যখন ফর্ম ছাড়বে তুমি সবগুলো ইউনিটে ফর্ম উঠাবা, শুধু বি ইউনিট না, ঠিক আছে, সবগুলো ইউনিট। যেহেতু তুমি আমার পেইড ব্যাচে আছো, আমি ফর্ম ছাড়া মাত্র তোমাদের আবার বারবার করে ইনস্ট্রাক্ট করবো যে ভাই সবগুলোতে ফর্ম উঠাইতে হবে। আপনার অ্যাডমিশনের টাইমে 1-1.5 হাজার টাকা ম্যাটার না, আপনার লাইফ নিয়ে এখানে করছেন, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে আমরা বুঝলাম যে সবগুলোতে পরীক্ষা দিতে পারবেন এবং কোনটার জন্য আলাদা আলাদা জিপিএ কত লাগবে এটাও দেখতে পাচ্ছেন। দেখেন আপনি বি ইউনিটের যদি পরীক্ষা দিতে চান মিনিমাম 3.00 লাগে, টোটাল 7.50 লাগে। টপ ক্লাস ভার্সিটি হয়, এখানে আপনার জিপিএ রিকোয়ারমেন্ট কম দিচ্ছে যাতে করে আপনি নিজেকে প্রুভ করতে পারেন। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু বিউপি দেখেন কত জিপিএ রিকোয়ারমেন্ট 9.50 দিয়ে রাখছে, এটা আসলে উচিত করেন, ঠিক আছে। এবার এট এ গ্লান্স ভিউ আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছিলাম। দেখেন এই যে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, যেটাকে আমরা বলতেছি বি ইউনিট, সবাই পরীক্ষা দিতে পারবে। বাণিজ্য ইউনিট সি ইউনিট সবাই পরীক্ষা দিতে পারবে, বিজ্ঞান ইউনিট এ ইউনিট সবাই পরীক্ষা দিতে পারবে, চারুকলা ইউনিট সবাই পরীক্ষা দিতে পারবে, আইবি ইউনিট সবাই পরীক্ষা দিতে পারবে। আপনি যদি আজকের আগে পর্যন্ত আইবি এর নাম কখনো না শুনে থাকেন তাহলে সরি, ইনস্টিটিউশন অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ঢাকা ভার্সিটি আইবি আপনার জন্য না। যারা আইবি তে টিকে তারা আইবি প্রিপারেশন 2 বছর আগে থেকে শুরু করে, ঠিক আছে। তো আইবি এর নাম যদি শুনে না থাকেন তাহলে প্লিজ আইবি এর ফর্ম ওঠানোর দরকারই নাই। আর যদি এর আগে কখনো শুনে থাকেন আইবি কি জিনিস বোঝেন তাহলে এটার ফর্ম উঠেন, ঠিক আছে। আইবি এর জন্য এটা একটা কড়া ইনস্ট্রাকশন। কিন্তু এই যে বাকি চারটা, এই চারটা ফর্ম আপনি অবশ্যই উঠাবেন। কোনটা? আপনার এ বি সি এবং চারুকলা চ ইউনিট, এটা অবশ্যই ফর্ম উঠাবেন। আমি আবার ইনস্ট্রাক্ট করবো, চিন্তা করতে হবে না। এবার দেখেন ফুল রোড ম্যাপ কিভাবে হয়ে থাকে। আমরা লিখে রাখছি এসএসসি প্লাস এইচএসসি জিপিএ হলো 10 মার্ক, দেখতেছেন 10 10 20 মার্ক। তো প্রত্যেক জিপিএ এর জন্য কত মার্ক করে? 5 জিপিএ এর জন্য দেখতেছেন 10 মার্ক। তাহলে প্রত্যেক জিপিএ এর জন্য দেখা যাচ্ছে আপনার কত মার্ক করে? 2 মার্ক করে। এক জিপিএ এর জন্য 2 মার্ক। তাহলে আপনার টোটাল জিপিএ কত? ধরেন 9.53। এই 9.53 কে আপনি 2 দিয়ে গুণ মারবেন, আপনার জিপিএ এর জন্য কত মার্ক পাবেন সেটা অটোমেটিক্যালি কি এখানে বের হয়ে যাবে। মানে আপনার জিপিএ যত থাকে 2 দিয়ে গুণ মারবেন, আপনি কত মার্ক পাবেন বের হয়ে যাবে, কথা শেষ। এটা বের হওয়ার পর এবার এই পালাতে চলে আসেন। আপনার রিটেন অংশ হলো 40 মার্ক। রিটেনে বাংলা থাকবে হলো 20 মার্ক, আর ইংলিশে থাকবে হলো 20 মার্ক। এই 20 20 কত? 40। আর এমসিকিউ কত মার্ক? 60 মার্ক। এমসিকিউ 60 মার্কের মধ্যে কি থাকে? বাংলা, ইংলিশ, জিকে। বাংলায় 15 মার্ক, ইংলিশে 15 মার্ক, জিকে তে 30 মার্ক। ওকে, এই বাংলা ইংলিশ জিকে যে 60 মার্ক হইলো,
এই 60 মার্কের পরীক্ষার সময় কত বলতো? 45 মিনিট। সময় কত? 45 মিনিট। ওকে, কোন হলে আপনার 45 মিনিট ফুল কভার করে নেবে, মানে আপনাকে ফার্স্ট এমসিকিউ শিট দিবে, এমসিকিউ 100% কভার হয়ে যাবে, 45 মিনিট শেষ, তারপর আপনাকে রিটেন প্রশ্ন দিবে, তারপর আপনার রিটেন লেখা শুরু করবেন। এটা কোন হলে করবে? আবার কোন কোন হলে বলবে তোমাকে এসে যে দেখো 45 মিনিট তো তোমাদের এমসিকিউ এর জন্য টাইম, তোমরা যদি 40 মিনিটে শেষ করতে পারো তাহলে আমরা তোমাকে 5 মিনিট আগে রিটেনের কোশ্চেন দিয়ে দিব। ঠিক আছে? তো আপনি আপনার জন্য সেফ জোন ধরে নেন যে 45 মিনিট শেষ হবে, তারপরে আপনার রিটেন কোশ্চেনটা পাবেন। ঠিক আছে? রিটেন কোশ্চেন পাওয়ার পর রিটেনে দেখেন 40 মার্ক, এই 40 মার্কের জন্য টাইম কত? 45 মিনিট। ওকে, 40 মার্কের জন্য যেহেতু 45 মিনিট, আপনি 5 মিনিট বাদ দেন, এই দিক ওই দিক তাকাবেন, প্রশ্ন করবেন, বাদ যাবে, বাকি থেকে হলো 40 মিনিট। মার্ক কত? 40। তাহলে একটাই ধারণা রাখতে হবে যে প্রত্যেক মিনিটে 1 মার্কের অ্যান্সার করতে হবে। কি? প্রত্যেক মিনিটে 1 মার্কের অ্যান্সার করতে হবে, মাস্ট, এটা করতেই হবে। যদি এটা করতে না পারেন তাহলে রিটেনে আপনি টপ করতে পারবেন না। এবং রিটেনে কিছু হ্যাকস আছে, রিটেনে যেহেতু আলাদা আলাদা পাস, এটা আমরা পাস মার্কে লাস্টে যে আলোচনা করব। আপাতত আপনি বুঝলেন যে কোনটাই কত। 45 মিনিট এমসিকিউ, 45 মিনিট রিটেন, মার্ক কত? 45 মিনিট এমসিকিউ 60 মার্ক, রিটেন 45 মিনিট 40 মার্ক। এই টোটাল 90 মিনিটের উপর ডিপেন্ড করা হবে আপনি ভবিষ্যতে ঢাবিয়ান হতে পারবেন নাকি পারবেন না। সহজ কথা একেবারে। ওকে, তাহলে এটা আমরা সবাই বুঝতে পারছি যে এই ফুল রোড ম্যাপটা কি। নেক্সট স্লাইডে চলে আসি। দেখেন, এগুলো আমার আপনাকে কেন দেখাই দেওয়া, যাতে করে এখানে অনেক টপার স্টুডেন্ট আছে যারা ঢাবিতে টপ করবে। কত বড় আমাদের ঢাবিতে 30তম পর্যন্ত আছে, একটু দেখবেন আমাদের সাকসেস লিস্ট আমি তো দিয়ে রাখছি। সো যারা টপ করবে তাদের জাস্ট ওয়েটা দেখাই দিলে না, আমার আগেই তারা কমপ্লিট করে রাখে, এই জন্য তাদের জন্য এটা হেল্পফুল হয়। আর যারা জাস্ট চান্স পাবে তারা আমি যখন করাবো তখন তারা পড়বে, এটা নিয়ম। ওকে, দেখেন, 1 নাম্বার, ইএফটি থেকে কোশ্চেন আসবে আসবে আসবে। ঠিক আছে? ইএফটি কোশ্চেনের জন্য কি করতে হয়? টেক্সট প্যানাসিয়া নামক একটা বই আছে, টেক্সট প্যানাসিয়া, এই বইটা খুলবেন। খুলে এখানে কবিতা যতগুলো আছে, কবিতার জন্য ফুল সিলেবাস, আর প্যাসেজের জন্য কি শর্ট সিলেবাস। আমার সাথে একটু প্লিজ এক্সট্রা কথাগুলো লিখে নেন। এই পিডিএফ আপনি পাবেন, আমি আপনাকে দিব গ্রুপে, বাট আপনি আমার সাথে এক্সট্রা কথাগুলো লিখে নেন। আপনার মধ্যে যদি সিরিয়াসনেস থাকে আমার বলতে হইতো না, আপনি কিন্তু আগেই লিখে নিতেন, তাই না? ওকে, কমসের জন্য কি পড়বেন? ফুল সিলেবাস। আর প্যাসেজের জন্য শর্ট সিলেবাস পড়বেন। কোন বই থেকে পড়বেন বলছিলাম, টেক্সট প্যানেসিয়া বইটা খুলবেন। খোলার পর আপনি কবিতার যতগুলো আছে সবগুলো এমসিকিউ শেষ করে ফেলাবেন, যতগুলো কবিতা আছে সব ফুল সিলেবাসের। আর প্যাসেজের ক্ষেত্রে শুধু শর্ট সিলেবাসের অংশের এমসিকিউ গুলো শেষ করে ফেলাবেন। তাহলে মোটামুটি এমসিকিউ যা আসে আপনার এখান থেকে কমন পড়ে যাবে, এবং রিটেন পার্টও যা আসে এই টেক্সট প্যানেসিয়া বই থেকে মোটামুটি আপনার কমন পড়ে যাবে। ভাইয়া তাহলে আপনার এখানে ভর্তি কেন হলো, আপনি কি করাবেন? ভাই বুঝ, এটা ওপেন একটা সেমিনার, এটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে, সব জায়গায় যাবে। আমি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইনস্ট্রাকশন করতেছি আর ইনস্ট্রাকশন দিচ্ছি। আর যতগুলো যা যা করতে হয়, তুমি ব্যাচে অ্যাড হইছো না, তোমার সব দায়িত্ব আমার। আমরা টেক্সট প্যানেসিয়া থেকে কি কি পড়াইতে হবে, কোন ক্লাস নিতে হবে, সব আমরা করছি, চিন্তা করতে হবে না। তুমি যেন অ্যাডভান্স হয়ে আগাইতে পারো, তাই তোমাকে আগে সব প্রসিডিউর জানিয়ে দেওয়া হচ্ছে। ওকে, নেক্সট আসো। তারপর ইউনিক কোশ্চেন প্যাটার্ন, ঢাবিতে যে কোশ্চেন হু কপি হবে এই চিন্তা তোমার বাদ দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, রিপিট হইতে পারে, ন্যারেশন থেকে গতবার আসছে এবারও শিওর ন্যারেশন থেকে আসবে, গতবার ভয়েস চেঞ্জ থেকে আছে এবারও ভয়েস চেঞ্জ আসবে। বাট ওই ভয়েস চেঞ্জ আসছিল যে আই ইট রাইস প্যাসিভ করে দেখো, ওটা আবার আসবে জীবনও না। এই এই ব্যাপার জীবনও ঢাবিতে রিপিট হবে না, সরি বিসিএস এ পর্যন্ত রিপিট হয়, বাট ঢাবিতে এই জিনিসটা রিপিট হবে না। তার মানে কোশ্চেন প্যাটার্ন রিপিট হবে বাট হু কপি করবে না, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, ফাইন। এই জন্য তাহলে এটা পারার জন্য কি করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে। কপি তো হবেই না, তোমার ঢাবির কোশ্চেন ব্যাংক শেষ করতে হবে, বিসিএস শেষ করতে হবে, এই দুটা মাস্ট। এই দুটা শেষ করার পর টাইম পাইলে রাবি টবিও শেষ করতে হবে। যে স্টুডেন্ট ঢাবি বিসিএস এর কোশ্চেন ব্যাংক 5 বার শেষ করবে এবং রাবি টবির কোশ্চেন 5 বার শেষ করে ঢাবিতে পরীক্ষা দিতে যাবে, তার শিওর টপ 50-র মধ্যে থাকবে। ইতিহাস সাক্ষী আছে, অনেক বছরের এক্সপিরিয়েন্স দেখতেছি। ওকে, এবার দেখো, বাংলা প্রথম পত্র থেকে 35% কোশ্চেন, সেকেন্ড পার্ট থেকে 75% কোশ্চেন। প্রথম পত্র মানে ওই যে 7টা গদ্য, 7টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, 7টা 14 16টা জিনিস আছে না, এই 16টা জিনিস। আর দ্বিতীয় পত্র বলতে আসলে বুঝছি আমরা মুখস্থ আইটেম এবং বাংলা ব্যাকরণ আইটেম। তার মানে ব্যাকরণিক অংশ থেকে ঢাবিতে পরীক্ষায় কমন বেশি আছে। তার মানে তুমি বুঝতে পারতেছো তোমার সেকেন্ড পার্টে বেশি ফোকাস দিতে হবে ঢাবির জন্য। ঠিক আছে? ইউপিতে কিন্তু এমন ছিল না, এই জন্য আমরা বলছি প্রত্যেকটা প্যাটার্ন কিছুটা আলাদা। কিন্তু তুমি এখন বলতে পারো ভাইয়া ঢাবিতে বাংলায় সেকেন্ড পার্ট থেকে বেশি আসছে, তাহলে আপনারা আমাদের জন্য ঢাবির জন্য সেকেন্ড পার্ট বেশি পড়াবেন, ফার্স্ট পার্ট পড়াবেন না। ভাই বুঝ, আমরা এটা ট্রিক্স বা ট্যাক্স এখানে দিয়ে রাখছি, কিন্তু আমরা যখন পড়াবো না, আমরা একটা সিঙ্গেল কমও বাদ দিব না। মোটামুটি যা প্রয়োজন সব কভার করব। বাংলাদেশে যতগুলো ভার্সিটি আছে সব কভার করব প্রথমবারেই। কারণ যদি এই প্যাটার্ন ফলো না করে তখন কি হবে? সাপোজ ফলো করলো না, তুমি কি তোমার লাইফ ব্যারান রিক্সা ফেলাই দিবা? না, আমরা রিক্সা ফেলাবো না। সো এইগুলো আমরা আগে কভার করব, তারপর এক্সট্রা জিনিসগুলো পড়াবো। তাই আমি আসলে ট্যাক্স, তবে বিগত ইতিহাসে এখন পর্যন্ত এই ট্যাক্স কখনো মানে কি বলে ফেইলার করেনি। এই ট্যাক্সের মধ্যে চলতেছে, প্রত্যেকটা ভার্সিটির একটা প্যাটার্ন থাকে, নিজস্ব ঐতিহ্য থাকে, নিজস্ব স্বকীয়তা থাকে। ওকে,
চান্স পাওয়ার মেইন হ্যাকস হলো রিটেনে ভালো মার্ক তোলা। কেন রিটেনে ভালো মার্ক তোলা চান্স পাওয়ার মেইন হ্যাকস লাস্টে কথা বলবো, এটা এখন বলবো না। জিকে সিলেক্টেড টপিক থেকে বারবার রিপিট হয়, বারবার আসে, ওই সিলেক্টেড টপিক থেকে বারবার আসে, সেকেন্ড টাইম তো নাই। যদি দেয় তাহলে আপনাদের জীবনে সবচেয়ে বড় একটা কালো অধ্যায় নেমে আসবে। কারণ যদি সেকেন্ড টাইম দেয়, এখানে পাবলিক এন্ড এক্সাম দিবে, যে 10,000 পোলাপান পাবলিকে চান্স পাইছে, তো ওদের সামনে আপনাদের মানে মেধার কি তুলনা করবেন বলেন? যে ছেলেটা রাবিতে টপ করছে 50তম, সে যদি ঢাবিতে পরীক্ষা দেয় কি মনে হয় সে পাস করবে না? করবে। সো আপনারা ঝামেলায় পড়বেন, ওখানে সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিবে, ফ্রেশাররা পরীক্ষা দিবে, আপনার ব্যাচের টপার পরীক্ষা দিবে, অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখন যেটা কর্তৃপক্ষ ভালো মনে করে সেটা করবে, এটা নিয়ে আমার আসলে কোনো রকম অভিমত নেই বললেই চলে। ইউনিট প্রপার গাইডলাইন হিয়ার, যে গাইডলাইনটা আমি আপনাকে দিচ্ছি। এবার দেখেন আমরা এটা নিয়ে কথা বলি, যেটা বলতেছিলাম, আপনার এমসিকিউ বাংলা 15, ইংলিশ 15, জিকে 30, টোটাল কত মার্ক? 60 মার্ক। 60 মার্কের জন্য টাইম কত? 45 মিনিট। কত মিনিট ভাইয়া? 45 মিনিট টাইম। ওকে, এই 45 মিনিট শেষ হয়ে যাবে, তারপর আপনাকে রিটেন খাতা দেওয়া হবে। ওকে, রিটেনের জন্য টাইম কত মিনিট? 45 মিনিট। কত মিনিট? 45 মিনিট টাইম। ঠিক আছে, কত মার্ক? 40 মার্ক। 5 মিনিট আগেই বাদ দেন, 5 মিনিট আপনার এদিক ওদিক টাকাতে চলে যাবে। বাংলা রিটেন 20 মার্ক, ইংলিশ রিটেন 20 মার্ক। দুটো রিটেনের সম্পূর্ণ কি আলাদা আলাদা, ঠিক আছে? তো এটা আপনার একটু মনে রাখতে হবে, রিটেনে কিন্তু আলাদা পাস এবং এমসিকিউ কিন্তু আলাদা পাস। তো আপনি আপনার টাইমকে মানে 40 মার্কের জন্য 40 মিনিট টাইম, টাইমকে ভাগ করে নিলেন 20 মিনিট, ঠিক আছে? আমি একটু বোঝাই কোন 20 মিনিটে কি লিখতে হবে। 40 মিনিট না, প্রথম 10 মিনিট, দ্বিতীয় 10 মিনিট, তৃতীয় 10 মিনিট, চতুর্থ 10 মিনিট। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, চারটা 10 মিনিট, ঠিক আছে? প্রথম 10 মিনিটে বাংলা বা ইংলিশের মধ্যে আপনার যেই টপিকটা সবচেয়ে ইজি লাগে, ঠিক আছে, আপনি সেটা লিখবেন, যে কোনো একটা। প্রথমে ধরেন বাংলায় 20 মার্ক আছে না, ইংলিশে 20 মার্ক আসে, দেখতেছেন যে ইংলিশের যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ আপনার সবচেয়ে কমন পড়ছে, ওকে ফাইন। তাহলে প্রথম 10 মিনিট আপনি কি লিখবেন? অবশ্যই প্যারাগ্রাফ লিখবেন, ঠিক আছে? কিন্তু ঘড়ি ধরে 10 মিনিট, 10 মিনিট 1 সেকেন্ড হওয়া মাত্র ওটা ওখানেই শেষ, আর একটা ফোঁটা লেখা যাবে না। 10 মিনিট মানে 10 মিনিট, টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে ঢাবি রিটেনে ধরা খাবেন, বড় রকম ধরা খাবেন, শর্টকাট কথা। ওকে, দ্বিতীয় 10 মিনিটে কি করবেন জানেন? ধরেন দ্বিতীয় 10 মিনিটে আপনি দেখতেছেন ইংলিশের আর একটা জিনিস যে ট্রান্সলেশন, সেটা আপনার হুবহু কাউন্ট করছে, তাও এটা আপনি লিখবেন না। কি লিখবেন? দ্বিতীয় 10 মিনিটে বাংলায় যে 20 মার্ক, এই 20 মার্কের মধ্যে যেই 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 10 মার্কের কোশ্চেন তোমার সবচেয়ে বেশি কমন করছে, তুমি সেটা লিখবা। ওকে, তার দ্বিতীয় 10 মিনিটে তুমি কি লিখলা? বাংলার 10 মার্কের লিখলা। এখন বলতে পারো ভাই কেন? ভাই বুঝ, আলাদা আলাদা পাস আছে ভাই, বাংলায় আলাদা পাস, রিটেন ইংলিশ আলাদা পাস। তুমি ইংলিশ টপ ক্লাস ফাটাফাটি লিখতে যায়, লাস্টে বাংলার জন্য টাইম পাও না, টাইম ম্যানেজমেন্ট করতে পারো না, লাস্টে তুমি করো ফেল। এমসিকিউ তুমি পাইছো 55, রিটেন একের জন্য ফেল করছো, কেন হয়? এই জন্য। তো প্রথম 10 মিনিটে যেটা সবচেয়ে বেশি কমন পাবো সেটা, তারপরে 10 মিনিটে অন্য। ইংলিশ যেহেতু লিখছো, তাহলে এবার বাংলা লিখো, আর আগে বাংলা লিখলে আবার ইংলিশ লিখো। তোমার 20 মার্ক কমপ্লিট, হ্যাঁ, তার মানে তুমি মোটামুটি পাস, 11তে পাস, তোমার মোটামুটি 20 মার্ক কমপ্লিট, তাহলে তুমি পাস করবা। এবার ভাই তুমি পরবর্তী 20 মিনিটে বাংলা আগে লিখবে না, ইংলিশ আগে লিখবে না, কি করবো তোমার ইচ্ছা, আমার কোনো সমস্যা নেই, বাট এই ট্রিক্সটা অবলম্বন করতে হবে, নাহলে কট খেয়ে যাবা। আর ঘড়ি ধরে ধরে একদম কাটাই কাটাই। আর রিটেন প্রিপারেশন আমরা লাস্টে রিটেনের উপর 20 থেকে 30টা মডেল টেস্ট নিব, শুধু টাইম ম্যানেজমেন্ট করার জন্য, আপনার চিন্তা করতে হবে না। সো এক্সট্রা করে আপনি নিজে যদি আগে রাখতে চান, আপনি যদি টপ করতে চান, তাহলে আপনি এখন থেকে প্র্যাকটিস করবেন, রিটেন কোশ্চেন ঢাবের গুলো আগে একটু খুলে দেখবেন যে কি আসছিল না আসছিল, ঠিক আছে? ওকে, এবার একটু চলে আসি এমসিকিউ টপিক সাজেশন। আমরা একটু এমসিকিউ টপিক সাজেশনের দিকে চলে আসি, যে এমসিকিউ এর জন্য তাহলে কোন কোন অংশ থেকে পরীক্ষা আসে। দেখেন, এটা বললে তো বলতেই হবে, অনেক কিছু আছে। তো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু ঢাবির জন্য আমরা প্রচুর অ্যানালাইসিস করছি এবং গতবার সাকসেসফুল হয়েছে অ্যানালাইসিসে, এবারও সাকসেসফুল হবো ইনশাল্লাহ। আপনারা আসলে একটু দেখেন ডাক্তার এখানে আর কি আছে। বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্রের জন্য সাহিত্য অংশ, নাটক, উপন্যাস, গদ্য, পদ্য, ঠিক আছে? আর সাহিত্য কিছু কিছু কোশ্চেন আছে যেটা আউট অফ সিলেবাস। এই আউট অফ সিলেবাস যেটা আপনার সিলেবাসের বাইরে থেকে, সেটা ওই থেকে কমন পাবেন। বিসিএস কোশ্চেন ব্যাংকে যদি আপনি শেষ করেন, ওখানে সাহিত্য প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আসছিল না, সেখান থেকে আপনি কমন পাবেন। এটা হলো আউট অফ মানে কনটেক্সটের কাহিনী। ওকে, এবার দেখেন গদ্য পদ্য কি পড়বেন। গদ্যের জন্য 7টা শর্ট সিলেবাস, পদ্যের জন্য 7টা শর্ট সিলেবাস, ঠিক আছে? একটা নাটক, একটা উপন্যাস, কয়টা জিনিস হলো? 16টা জিনিস। এই 16টা জিনিসের গতদিন বিউপি স্টাইল যা বলছিলাম সেম। আপনি প্রথমে গদ্য 7টা ভালো করে সুন্দর করে বুঝে বুঝে রিডিং করবেন, পদ্য সবগুলো মিনিং সহ রিডিং করবেন, পড়ছেন? তারপর উপন্যাস নাটক রিডিং করবেন, পড়ছেন? এবার কি করবেন? অভিযাত্রী বই করবেন, অভিযাত্রী, বুঝছেন? অভিযাত্রী বই খোলার পর এই 16টা জিনিসের ওয়ানলি এমসিকিউ, কি বললাম? ওয়ানলি এমসিকিউ, যতগুলো এমসিকিউ আছে সব এমসিকিউ ঠাড়া খেয়ে ফেলবেন, খেয়ে ফেলা বুঝেন? মুখস্থ, মুখস্থ শেষ, কাহিনী শেষ, বাংলা ফার্স্ট পার্টের কাহিনী শেষ। ওকে, এভাবে বাংলা ফার্স্ট পার্ট কভার হবে। এবার যদি চলে আসেন বাংলা সেকেন্ড পার্টের জন্য, এখানে দেখেন বাংলা সেকেন্ড পার্টের জন্য এই যে এই 12টা আইটেম, আমরা কিন্তু বিউপির জন্য এত আইটেম দেইনি ভাই। আইটেমের মধ্যে ডিফারেন্সিয়েশন আছে, অনেক ডিফারেন্সিয়েশন আছে, একটু চেক করো, চেক করলে তুমি বুঝতে পারবে। যাই হোক,
সো এই কয়টা আইটেম তোমার শুনতে দিচ্ছে, সমাস, ধ্বনি, ধ্বনি পরিবর্তন। তোমার ঢাবি রুটিনটা একটু খুলে দেখো, রুটিন তো দিছি তাই না, খুলে দেখছিলা দেখি আমার জন্য ওয়েট করে আছো। এই যে টপিক গুলো সুন্দর মতো সব টপিক দেওয়া আছে, একটু কষ্ট করে চেক করো, সব টপিক তুমি পেয়ে যাবে। দেখো, তারপর ধ্বনি উচ্চারণ, এটা ধ্বনি পরিবর্তন কনসেপ্ট। শব্দের উচ্চারণ যেটা দেখতেছো, এগুলো তুমি শব্দ তত্ত্বের মধ্যে পাবা। শুদ্ধ বানান, এটা তোমার মুখস্থ টপিক, শুদ্ধ বানান নিজের মুখস্থ আকারে পড়ে নিতে হয়। ওকে, উপসর্গ প্রত্যয় সবগুলো আছে ভাই, তো আমার রুটিন একটু চেক করো। বচন, ক্রিয়া, ক্রিয়ার কাল আছে, বাক্য, নত্যবিধান, সত্যবিধান আছে, রুটিন চেক করো, রুটিন চেক করো। অব্যয়, বিশেষ্য, বিশেষণ আছে কার মধ্যে, পত্রকর্ণের মধ্যে, রুটিন চেক করো। অপপ্রয়োগ, কোনটি নিজে অপপ্রয়োগ, অপপ্রয়োগ নর্মালি কোথায় আসে, রিটেনে আসে। আভিধানিক ক্রম ও ছন্দ, এটা নর্মালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে। ঢাবির বিগত 20 বছরে অনলি একবার আসছিল আভিধানিক ক্রম এবং ছন্দ, তাও আমরা এটা কনসেপ্টের মধ্যে রাখছি। মানে তুমি চাইলে এটা বাদ দিতে পারো, এই টপিকটা বাদ দিতে পারো, এই টপিক আসে না বললেই চলে। গত 20 বছরের ইতিহাসে মাত্র একটা কোশ্চেন আসলো এখান থেকে, ঠিক আছে। এই 12টা টপিক তুমি যদি পড়ো, তোমার বাংলা সেকেন্ড পার্ট শেষ। এখন তুমি বলো, এটা তুমি না জানলে তুমি সবগুলো ঠাড়া মুখস্থ করতা। তুমি এখনো অনেকে এখানে আতের আছে, ভাবতেছে হ্যাঁ সবাই মাত্র 12টা পড়বে, আমি বাকিগুলো পড়বো, তাহলে আমি বেশি ভালো করবো। ভাই বুঝ, এই কনসেপ্টের বাইরে কোশ্চেন আসে না, তুই বাকিগুলো কেন করবি ভাই? তো এইগুলো আগে 10-15 বার শেষ কর, তারপর বিদ্যাসাগর হওয়ার চেষ্টা কর। এই জিনিস অনেকে এখনো বুঝবে না, এতবার করে বোঝানোর পরে বুঝবে না, বাট এটা ধরা হবে। শুরুতেই বলে দিচ্ছি, লাস্টে যে নিজেই ফলাফল মিলাই নিতে পারবে। ফার্স্টেই 12টা যতবার পারেন শেষ করেন, তারপর অন্য কিছু, ঠিক আছে। এবার আসেন মুখস্থ আইটেম। মুখস্থ আইটেমের জন্য বিউপিতে কয়টা আইটেম দিছিলাম, মাত্র 5টা। ঢাবিতে কতগুলো চেক করো, ঢাবিতে কতগুলো। এক কথায় প্রকাশ, প্রমিত বানান মানে স্পেলিং, নিচের কোন বানানটা সঠিক, ঠিক আছে। পারিভাষিক শব্দ বিউপির সাথে কমন, আবিধানিক অর্থ কমন, সমার্থক শব্দ কমন, বিপরীত শব্দ কমন, শব্দার্থ কমন। শব্দার্থ বলতে বইয়ের টেক্সট বুকের শব্দার্থ না, এক্সট্রা শব্দার্থ আছে, এটিএম বই তুমি যদি খোলো সেখানে পেয়ে যাবা, সেই শব্দার্থের কথা বলতেছি। প্রবাদ প্রবচন লাগবে, বঙ্গানুবাদ, বাগধারা, কোন শব্দ কোন জায়গা থেকে এসেছে, অর্থাৎ এটা তুমি পাওয়া হলো এখানকার শব্দ তত্ত্বের মধ্যে। এখানে যে শব্দ তত্ত্ব দিচ্ছিলাম না, এখানে শব্দ তত্ত্ব একটা কনসেপ্ট ছিল শব্দ সম্পর্কিত, সেটা তুমি পাবা কোন শব্দ কই থেকে আসছে। সঠিক শব্দগুচ্ছ বা কোন বানানটি সঠিক, প্রবাদ প্রবচন ডাবল হয়ে গেছে, নারী বা পুরুষবাচক শব্দ। এখানে কিছু লেস ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে যেগুলো আমি তোমাদের রুটিনে রাখি নাই, কেন জানো? তোমরা ঢাবি, বিসিএস, রাবি চবি কোশ্চেন ব্যাংক শেষ করবো না, ওই কোশ্চেন ব্যাংক থেকে না বাকি কনসেপ্ট গুলো হুবহু কমন করে, যেগুলো আমি তোমার রুটিনে রাখি নাই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যেটা আমার কোশ্চেন ব্যাংক পড়েই কমন পড়বে, ওটার জন্য আমার এত ঢালাও ভাবে পড়া দরকার আছে, টাইম নষ্ট করার না, দরকার নেই। সেই জন্য ওগুলো আমি রুটিনে রাখি নাই। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, মানে অন্যান্য কোশ্চেন ব্যাংক থেকে তোমার কমন পড়বে না, সেগুলো আমি তোমার রুটিনের মধ্যে রেখে দিচ্ছি। এই রুটিনটা বানাতে অনেক অনেক টাইম গেছে, অনেক অ্যানালাইসিস করতে হয়েছে, সূক্ষ্ম একটা অ্যানালাইসিস এর মধ্যে আছে। তো এই তো। আর আমি আগের ব্যাচে বলতাম যে এই রুটিনটা আপনি বাইরে কারোর সাথে শেয়ার করেন না, কারণ এটা আমাদের নিজস্ব অনেক কষ্টের ফল। বাট এখন বলি ভাই তুমি শেয়ার করো সবার সাথে, সমস্যা নাই। কারণ পড়াশোনার ক্ষেত্রে তুমি যদি হিংসাত্মবোধ প্রকাশ করো না, তাহলে তোমার সাথে ভবিষ্যতে ভালো কিছু হবে না। হিংসা করার তো দরকার নেই, তোমার বন্ধু করো, তুমিও পারো। তোমার বন্ধু তো ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য ভর্তি হতে পারেনি, বাট তুমি তো পারছো না, তুমি কেমন কেন এমন করবে? গ্রামাটিক্যাল আইটেম দেখো, একদম এইটা ফুল আমাদের মানে 4 বছরের অভিজ্ঞতা এখানে আর কি। গ্রামাটিক্যাল যদি একটু দেখার চেষ্টা করো, ইউজ অফ পার্সন স্পিচ, মানে পার্সন স্পিচ যেভাবে আর কি আসে পরীক্ষায় আসবে, মানে একটা ওয়ার্ডের নিচে দাগ দিয়ে বলবো এটা কোন পার্সন স্পিচ, ঠিক আছে, এটার কথা বলতেছে। অথবা তুমি বলবো যে ওয়েস্ট, ওয়েস্টের নাউন ফর্ম কি, এগুলো মাস্টার গ্রামারে দেখবে সুন্দর মতো মুখস্থ আইটেমে দেওয়া আছে, আমরা তোমাদের রুটিনের মধ্যে রাখছি। ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ, ড্যাশ দিয়ে বলবে, বলো এখানে অ্যাক্টিভ বসবে নাকি প্যাসিভ বসবে। অ্যাপ্লিকেশন অফ ভার্ব সেম, অ্যাক্টিভ প্যাসিভ বুঝাচ্ছে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দেখো, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে দেখো। ইউজ অফ সেন্টেন্স স্ট্রাকচার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডেড এই স্ট্রাকচার গুলো আছে, এই স্ট্রাকচার ভাই। ইউজ, ইউজেন্স, অ্যাপ্লিকেশন এগুলো সিমিলার ওয়ার্ড, ঠিক আছে। প্রয়োগ, এগুলোর বাংলা মিনিং কি, প্রয়োগ, প্রয়োগ বুঝায়। ইউজ অফ আর্টিকেল, এ এন্ড দা কোনটা কোথায় বসে। ইউজ অফ ডিগ্রি, স্পেশাল কেস যেটা আছে, দেখতেছো বিউপির সাথে কনসেপ্ট মিলতেছে। আমরা বলছিলাম বিউপি এর ঢাবি প্রিপারেশন মোটামুটি 80 থেকে 90% মিলে যায়, কনসেপ্ট মিলতেছে, দেখছো। আইডেন্টিফিকেশন, ফ্রেজ ক্লোজ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইউজ অফ টেন্স, প্যাসেজ, জুরান্ট পার্টিসিপল। আমরা যতগুলো এগুলো যা যা আছে ভাই সব তোমাকে খাওয়াই দিব, একেবারে খাওয়াই দেওয়া, বুঝো। তোমার জাস্ট পড়তে হবে, আর কিছু লাগবে না। মেমোরাইজিং আইটেম যদি দেখো, দেখো বিউপির সাথে মিলে গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি, এই যে ফরমেশন অফ পার্সন স্পিচ বললাম না, ওয়েস্টের থেকে ওয়েস্টার্ন নাউন ফর্ম কি হবে, ওয়েস্টেজ। এক্সট্রা যেটা লাগে সেটা হলো অ্যানালজি। তারপর আর কি লাগতেছে তোমার, অ্যানালজিটাই শুধু এক্সট্রা লাগে ঢাবির জন্য। স্পেলিং, ডিকশনারি ফর্ম যা যা ছিল সব নর্মালের মধ্যে ছিল, নর্মাল তুমি যা যা পড়ছিলা এখানেও, মানে বিউপির জন্য যা দেখছিলে এখানেও তাই। এক্সট্রা করে যা লাগবে সেটা হলো ওয়ানলি অ্যানালজি, তাও মাত্র 1 স্টার। ঢাবির বিগত ইতিহাসে 2 থেকে 3 বার অ্যানালজি আসছিল, তাও আমরা এর মধ্যে রেখে দিচ্ছি। ওকে, এই হলো ব্যাপার। এবার স্পেশাল আইটেমের দিকে একটু তাকাও, এটা সেম। স্পেশাল আইটেম সবগুলো ভার্সিটির ক্ষেত্রে সেম, কারণ এগুলো হার্ড কনসেপ্ট, তো ভার্সিটি এগুলো টাচই করে না।
তারপর আমরা রিস্ক নিব না জন্য এগুলো রাখছি। স্পেশাল আইটেম তুমি যদি বাদও দাও ঢাবির ক্ষেত্রে কোনো সমস্যা নাই। স্পেশাল আইটেম সবচেয়ে বেশি লাগে হলো বিউপি, জাহাঙ্গীরনগর আর ছবি, তিনটাতে সবচেয়ে বেশি আসে, ঢাবিতে আসে না বললে চলে। বাট আমরা রিস্ক নিব না, যদি দিয়ে দেয় তাই আমরা এটাও কভার করে দিই, কোনো রিস্ক এখানে রাখবো না। স্পেশাল বলতে অ্যাডভান্স আইটেম, তোমার রুটিন তুমি যদি ক্লাস রুটিন খুলে দেখো, অ্যাডভান্স আইটেম দেখবো অনেকগুলো চার্ট দেওয়া আছে নাম সহ, দেখছো? এই চার্টের মধ্যে আমরা প্রায় 40টার মতো অ্যাডভান্স আইটেম রাখছিলাম, আর এখানে তোমাকে সাজেশন দিচ্ছি মাত্র 17টা। তাহলে এই 17টা ইম্পর্টেন্ট, আর ওই 40টা হলো একদম বেসিক, ওইগুলো মানে বেসিক, আর এই 17টা কি ইম্পর্টেন্ট। ওকে, স্পেশাল আইটেম দেখো, হোয়েন হোয়াইলের ব্যবহার, এমপ্লয়েড কোশ্চেন, কমপ্লেক্স সেন্টেন্সের ডাবল ইউজ, affirmative agreement, negative agreement, tag question, special use of degree, sequence of sentence, positive, subjunctive, use of relative, তারপর হলো fraction, use of conjunction, subordinate, coordinate, correlative conjunction কিভাবে কাজ করে সেটা, use of collective noun, use of finite and non-finite verb, verb 3, verb 4, verb 5, তিনটা non-finite verb, কোনটা কিভাবে আসে এখান থেকে তোমার পরীক্ষায় আসে। adverb versus preposition সবচেয়ে ইম্পর্টেন্ট, use of preposition এটা থেকে কোশ্চেন আসে, and use of countable and non-countable noun and quantifier। এই যে কয়টা জিনিস দেখাইলাম, এই কয়টা জিনিস তোমার মাস্ট মোর কমপ্লিট করতেই হবে। ভাই বুঝো, তুমি বিদ্যাসাগর মানে কি হবে আমার সমস্যা নেই, এই কয়টা আইটেম তুমি ঠাটা ঝাঁঝরা করবা, তারপর তুমি এনসাইক্লোপিডিয়া পড়বা, এই বই পড়বা, ওই বই পড়বা, তোমার বন্ধুর সাথে টক করতে পারবা, ইটস ইওর উইশ ব্রো, আমার কোনো সমস্যা নেই, বাট তোমার এই কয়টাকে কমপ্লিট করতে হবে। আর যারা পেইড ব্যাচ আছেন তাদের জন্য বলবো, আমরা আপনাকে যা পড়াবো দিনের পরে দিনে পড়বেন, এক্সাম দিবেন, এক্সামে আপনি কততে থাকবেন বলেন তো? টপ 3-তে থাকবেন, ঠিক আছে? টপ 3-তে থাকার পর ভাই তুমি কই যাও আমার কোনো সমস্যা নাই, তুমি প্রথমে টপ 3-তে থাকো, তার মানে হলো তুমি আমার যতটুকু পড়াচ্ছে একটু পড়তেছো, তোমার কনফার্ম ভার্সিটি কনফার্ম। তারপর তুমি কি পড়ো সমস্যা নেই, ভাতের নাম নাই বিরিয়ানির টানাটানি করে, কি একটা অবস্থা। মানে ব্যাপারটা এইরকম, বাংলা বলি ভাই তোমার গদ্য পদ্য এগুলো কি সবগুলো পড়া হয়েছে? এইরকম আমি জিজ্ঞাসা করলাম যে বাংলা তুমি ভাই 7টা গদ্য 7টা পদ্য নাটক উপন্যাস পড়েছ? বলে যে না স্যার পড়িনি। তো ভাই তুমি কেন এক্সট্রা লেখক পরিচিতি যেগুলো আউট অফ কন্টেক্সট সেগুলো কেন লাফালাফি করতেছো? তুমি তো বেসিক জিনিসই পড়ো নাই ভাই, যেটা থেকে তোমার প্রশ্ন আসবে, যেখান থেকে প্রশ্ন আসবে কিনা শিওর না, ওটা নিয়ে তুমি লাফালাফি কেন করতেছো? এগুলোকে বলা হলো পাকনামি করা। আর এই টাইপ স্টুডেন্ট গুলো প্রত্যেকবার চান্স মিস করে। আপনাদের কারোর মধ্যে যদি এই টাইপ জিনিস থাকে, আমি তো কাউকে এখনো ভালো মতো পারফেক্টলি চিনি না, তাহলে প্লিজ এখন পরিহার করেন, ইটস হাই টাইম, না হলে কিন্তু ধরা খাবে, আগেই বলে দিচ্ছি। ওকে, তাহলে কি করতে হবে? ফার্স্টে আমি যা দেখাইলাম এগুলো হলো তোমার ভাত, এইগুলাকে শেষ করতে হবে, তারপর তুমি ভিডিও নিয়ে চিন্তা ভাবনা করতে পারবে আউট অফ কনটেক্সট। ভাবিতে তুমি যদি ফার্স্ট হইতে চাও, তুমি যদি 100-র মধ্যে 84 মার্ক পাও, কত? 84 মার্ক, তাহলে তুমি ফার্স্ট হবা। যে ছেলেটা ফার্স্ট হবে, 84 না ভাই, 80, 80, 80 পাইলেই ফার্স্ট হবা। যে ছেলেটা ফার্স্ট হবে সেও 20 মার্ক পাবে না, বুঝো? সে 20 মার্ক পাচ্ছে না, কিন্তু ফার্স্ট হচ্ছে মানে কি, সে ট্যাক্স জানে কি পড়তে হবে কি বাদ দিতে হবে, তাই সে বাদ দিছে, ওইগুলো বলেই 20 মার্ক অ্যাচিভ করতে পারে নাই। আর 20 মার্ক অ্যাচিভ করতে পারে না বলেই ছেলেটা ফার্স্ট হয়েছে। আর তুমি সব খাইতে চাইছো, যেটা তোমার এত কম সময়ে খাওয়া সম্ভব না, এই জন্য তুমি ফেল করছো। এটাই পৃথিবীর নিয়ম। সো বি ট্যাক্টফুল। ট্যাক্টফুলের জন্য আমরা যেটা বলতেছি, তোমার তো কষ্ট করে অ্যানালাইসিস করতে হয় না এইগুলো, এতদিন হয়তো উঠতেছিল কি করতেছিল আমি আসলে জানি না। সো এখন তোমার এই অ্যানালাইসিসের সব দায়িত্ব আমরা নিয়ে তোমাকে বুঝাই দিচ্ছি। যারা নর্মালি ভিডিওটা দেখতেছেন, ইংলিশ অন্তত কভার করার জন্য, মুখস্থ আইটেম বাদ দেওয়ার জন্য, মানে মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমার থেকে 10টা গিফট ক্লাস নিয়ে নিয়ে আপনার ঢাবির ইংলিশ বেশি 100% কভার হয়ে যাবে, এবং 5 থেকে 7টা এমসিকিউ কমন পাবেন। যেখানে 15 মার্ক আছে, তার মধ্যে 5 থেকে 7টা কমন পাবেন। এটা আপনাদের জন্য গিফট, জাস্ট ফর ফ্রি ব্যাচ। পেইড ব্যাচে যারা আছেন, আপনাদের ফুল দায়িত্ব আমাদের। আমরা নতুন করে পার্সোনাল পিস থেকে ক্লাস শুরু করছি, একটু রুটিনটা দেখবেন, রুটিন দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? এবার দেখেন, আমাদের যেহেতু কালকে ওরিয়েন্টেশন হবে, এখনো ক্লাস শুরু হয়নি, আমাদের 3টা ব্যাচ। সবচেয়ে বড় কথা হলো আমরা এভাবে ক্লাস নিব, এই যে রিসিসি ডিজিটাল বোর্ড, আনমিউট করে কোশ্চেন করতে পারবেন, এটা ফেসবুক লাইভ না, সরাসরি কোশ্চেন করতে পারবেন, স্টুডেন্ট সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন। সো এতে করে আসলে কোন রকম কোরাক হবে না, এই জন্য আমরা সিট সংখ্যা রাখছি কত? মাত্র 100, মাত্র 100। ঢাবিতে 100, সেকেন্ড টাইম 100, বিউপি 100, এর বেশি আমরা রাখবো না, যাতে করে আমাদের মধ্যে কোনো কোলাপস না হয়। তো সেকেন্ড টাইম বা ঢাবি ব্যাচে ভর্তি হওয়া মানে ফাউন্ডেশন কোর্স একবার ভর্তি হলে, এরপর বাংলাদেশের যতগুলো কোর্স আসবে আমাদের, দাবি চবি গুচ্ছ যত রকম কোর্স সবগুলোতে ফ্রি অ্যাক্সেস, কাহিনী শেষ, ঠিক আছে? আর বিউপির যে কোর্স, বিউপি পর্যন্ত আপনাদের ফুল রেসপন্সিবিলিটি, বিউপি যে ইংলিশ হয় আমরা ইংলিশ আলাদা করে করাবো। সো আপনার কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, শর্টের কথা। আপনারা চাইলে আমাদের কোর্স দেখতে পারেন, যেহেতু কিভাবে সাজেশন দিচ্ছি এটা থেকে আসলে বুঝতে পারার কথা। আর ভর্তি হওয়ার জন্য ডিরেক্ট পে করা যেতে পারে, অথবা এই নাম্বারে আমাকে যদি মেসেজ দেন হোয়াটসঅ্যাপে, তারপরে বাকিদের সাথে কথা বলে নিব। এবার ভাই ঢাবি কোর্স মেন্টর প্যানেল সম্পর্কে একটু পরিচিত করেন। ভাই মেন্টর প্যানেল দেখবা, আমি চট্টগ্রাম ভার্সিটি থেকে আছি, উইলান অ্যাডমিনিস্ট্রেটরের ফাউন্ডার, আমাকে দেখতেই পাচ্ছেছো। তারপর দিনা আপু আছে হলো জাহাঙ্গীরনগর ভার্সিটির 17তম, পৃথা আপু আছে ঢাকা ভার্সিটি 210তম, রাজশাহী ভার্সিটি আইবিএ থেকে টপার আছে, রাকিব আছে। এখন একটা জিনিস দেখতে পারো, মজাদার ব্যাপার, এই যে মাঝখানে 3জন দেখতেছো, হ্যাঁ, এই 3জন আমার ব্যাচের স্টুডেন্ট ছিল, এবং এটা ট্রিপলেট, এটা সবগুলো ভার্সিটিতে চান্স প্রাপ্ত। দিনা আপু সবগুলাই চান্স পাইছে, পৃথা আপু সবগুলাই চান্স পাইছে, জারিন তাসনিম আপু সবগুলোতে চান্স পাইছে।
সো ব্যাপারটা এমন হয়ে গেল যে কি বলবো, এতগুলো টপার নিজের হাতে মেক করা। হ্যাঁ, গতবার 310 জন চান্স পাইছি। তো এই 3 জন যে মেন্টর, এরা আমার স্টুডেন্ট ছিল। তো আমি তোমাকে যেভাবে সমাধান দিব, ওনারা একই ভাবে তোমাকে সমাধান দিবে। তাহলে দেখা যাবে কি, সিং করতে পারবা। এই জন্য আমাদের মেন্টর আমরা বাইরে থেকে কখনো নেই না। ওকে, এটা হলো ফ্যাক্টর। তো তোমার A to Z যা যা প্রয়োজন সবকিছু তোমার এখানেই কাভার হয়ে যাবে। তোমার কোন ভার্সিটি সম্পর্কে ডিটেলস লাগবে, সব ভার্সিটি ডিটেলস তুমি এখানে পেয়ে যাবে। মানে বাংলাদেশের সব স্বায়ত্তশাসিত ভার্সিটি থেকে আমাদের মেন্টর প্যানেল উপস্থিত আছে। আর পৃথা আপু স্পেশালি ঢাবি ব্যাচের জন্য স্পেশালি কাজ করবে। মানে তোমরা ওনাকে, যারা স্পেশালি ঢাবি ব্যাচে, তা সবসময়ই পাবা। উনি নিজে ঢাকা ভার্সিটি ডিএসএ পড়তেছেন, আমার স্টুডেন্ট ছিল। সো আর পাশাপাশি আমরা তো আছি ইনশাল্লাহ। তো তোমার কোনো প্যানিক খাইতে হবে না। তোমার যেই মেন্টর প্রয়োজন, যেমন আমরা ফুল একটা টিম, সেই টিম তুমি এখানে পেয়ে যাবা। এবার জিকে পার্ট আমার চেয়ে রাকিব বেশি ভালো এক্সপ্লেন করতে পারে, তোমরা জানো। তো জিকে পার্ট ওই এক্সপ্লেন করুক, আমরা একটু দিই, তারপরে আমি আবার ফোর কাউন্ট আসতেছি, ঠিক আছে? ওকে, ফাইন। সো চলো, পরিচিত তো হয়েছে, ও জিকে এক্সপ্লেন করুক, তারপর আমি একটা আসছি। আসসালামু আলাইকুম। তোমরা কিন্তু ইতিমধ্যে জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে যে জেনারেল নলেজ বা জিকে যেটা, এটা কিন্তু জাস্ট এমসিকিউ, এখানে 30 মার্ক রয়েছে। রিটেনের যে আলাদা প্যারা সেটা কিন্তু নেওয়া লাগবে না। গত বছরের প্রশ্নটা যদি তুমি দেখো, গত বছরের প্রশ্ন দেখে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট টাইমার যারা আছে সবাই পরীক্ষা দিতে চাইবে। তো ভাই জিকে প্রশ্ন এখানে তো অনেক ইজি হয়েছে। প্রায় 90% কোশ্চেন একেবারে হুবহু আমাদের স্লাইড থেকে আসছে, যেগুলো কমন আসে প্রায় সব জায়গায় থাকে। সব জায়গা থেকে হুবহু কমন আসছিল এই কোশ্চেন গুলো। তো বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি কি করে থাকে জানো, তারা একবার বাংলা কঠিন করবে, না হলে জিকে কঠিন করবে, না হলে ইংলিশ কঠিন করবে, যে কোনো একটা কঠিন করার চেষ্টা করে। গত বছরের জিকে কোশ্চেনটা অনেক ইজি ছিল। বাট গত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে যে আমরা বাকি সাজেশন গুলো তৈরি করবো এমন কিন্তু না। আর আগের বছরের যে কোশ্চেন গুলো ছিল সবগুলো অ্যানালাইসিস করে কিন্তু আমরা এই সাজেশনটা তৈরি করেছি। মেইনলি তোমরা কিন্তু জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু আগে বি এবং ডি এই দুইটা আলাদা ছিল, বাট এখন কিন্তু বি+ডি একই সাথে এখানে সবাই পরীক্ষা দিতে পারবে। ঢাকা ইউনিভার্সিটির যে ইউনিট গুলো রয়েছে সবাই পরীক্ষা দিতে পারে। তো আমি মেইনলি বি নিয়ে কথা বলবো আর কি, কলা ফ্যাকাল্টি যেটা সেটা এখানে সবাই পরীক্ষা দিতে পারবে। ব্যাপারটা হলো কি, বি ইউনিটে আগে যে কোশ্চেন গুলো করা হয়তো সেগুলো কলা ফ্যাকাল্টির যে সাবজেক্ট গুলো রয়েছে বা আর্টস এর যে সাবজেক্ট গুলো রয়েছে এগুলো থেকে বেশি কোশ্চেন করা হয়তো। আর ডি তে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সহ বাংলাদেশ অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক যে বিষয়গুলো মানে নর্মাল যে জিকে গুলো এগুলো কোশ্চেন করা হয়তো এই ডি ইউনিটে। বাট দুইটা কিন্তু এখন আবার একত্রিত, মানে দুইটা এখন একত্রে রয়েছে, তার মানে আমাদের সব বিষয়গুলোই ভালোভাবে পড়তে হবে। কিন্তু আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম 2 বছর ধরে, যে নর্মাল জিকেটাকে তারা সবচেয়ে বেশি এখানে প্রায়োরিটি দিচ্ছে। সেটার উপর ভিত্তি করে আমাদের এই যে জেনারেল নলেজ যে সাজেশনটা সেটা সাজানো হয়েছে। আমি যদি তোমাদেরকে দেখাই, প্রথমত বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে অবশ্যই অবশ্যই জানতে হবে। আমরা শুধু অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে পড়বো না, অন্তর্বর্তীকালীন যে আমাদের একটা বাজেট ছিল সেই বাজেট সম্পর্কে পড়বো, তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে পড়বো, সরকার ব্যবস্থা সম্পর্কে পড়বো। কারণ এখানে কিন্তু অন্যতম একটা সাবজেক্ট রয়েছে, ল রয়েছে। তো এগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। তারপরে এই যে আইন সম্পর্কিত তথ্য আমাদের কিছু পড়তে হবে। তারপরে যদি আমরা এখানে দেখি, আচ্ছা, তারপরে আমি বাংলাদেশ বিষয়াবলীর যে ভৌগোলিক যে পরিচিতি রয়েছে, জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন অফ বাংলাদেশ, এটা আমরা যদি একটু দেখি। বিরোধপূর্ণ স্থান ইন্ডিয়া, এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ার সাথে কিন্তু বর্তমানে সম্পর্ক কিন্তু আমাদের ভালো না। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখনই একমাত্র ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো হয়, বাকি যে দলগুলো আছে তারা কখনো ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক রাখে না। তারপরে জাতীয় বিষয়াবলী যদি আমি বলি, এখানে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক, মনোগ্রাম, অন্যান্য যে বিষয়গুলো রয়েছে এগুলো তোমাকে অবশ্যই অবশ্যই দেখতে হবে। তারপরে জাতীয় ফোন নাম্বার, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফোন নাম্বার থেকে কোশ্চেন এসে থাকে। তো জাতীয় যে ফোন নাম্বার গুলো রয়েছে এগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে আমাদেরকে পড়তে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি, এগুলো নিয়ে মাঝে মধ্যে আমাদের কিন্তু ঝামেলা হয়। তারপর ভৌগোলিক বিষয়াবলীর মধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেগুলোর আঞ্চলিক নাম, এগুলো আমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে। তারপরে নদ নদী, পাহাড় আরো সহ বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে আমাদের ইতিহাস রিলেটেড বা ভৌগোলিক রিলেটেড, এই গুরুত্বপূর্ণ স্থানগুলো আমাদের কিন্তু অবশ্যই ভালোভাবে পড়তে হবে। আর ভৌগোলিক বিষয়াবলীর মধ্যে কিন্তু অন্যতম যে ব্যাপারটা সেটা হলো আমাদের সীমান্ত। সীমান্ত আমাদের নেইবারিং কান্ট্রিজ রয়েছে দুইটা, আমাদের মিয়ানমার আর ইন্ডিয়া, এই সম্পর্কে আমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। তারপরে প্রথম ঘটনা, অতীতের যে বিভিন্ন প্রথম ঘটনাগুলো রয়েছে সেগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। প্রথম রিলেটেড যা যা আছে, প্রথম রিলেটেড নারীগুলো আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনে করো যে কোনো একটা পদ রয়েছে প্রথম, সেখানে সেই পদটার অধিকারী হলে একজন নারী, সেটা ভাই আরো বেশি গুরুত্বপূর্ণ। নারী সংক্রান্ত যাবতীয় সবকিছু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা যদি এখন ইতিহাসের মধ্যে আসি, প্রাচীন বাংলার ইতিহাস আমাদের সবকিছু ভালোভাবে পড়তে হবে, কারণ এখানে কিন্তু আগে বি ছিল, বি কিন্তু এখানে ছিল, আর বিতে কিন্তু ইতিহাস থেকে অনেক প্রশ্ন আসতো, যেহেতু বিডি একই সাথে। তো আমাদের সবগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে। তো দেখো আমরা যদি বলি মুসলমান শাসনামল যেটা, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এনশিয়েন্ট হিস্ট্রি, এখান থেকে যে ইনফরমেশন গুলো লাগবে, যা শর্টকাট যে ইনফরমেশন, এগুলো পড়লেই ভালোভাবে হয়ে যাবে। এই যে মুঘল শাসক, তারপরে শেরশাহ সহ অন্যান্য যে ব্যক্তিগুলো রয়েছে
আমরা অ্যাকচুয়ালি কাদের ইতিহাস করব? যারা ইতিহাসে মানে অনেক বেশি ভালো একটা স্থান অধিকার করে আছে তাদের ইতিহাস কিন্তু সম্পর্কে আমরা পড়বো। মুঘল শাসকগণ যারা আছে তারা বিভিন্ন ধরনের কাজ করেছে আমাদের এই বাংলাতে, তাদের সম্পর্কে পড়তে হবে। শেরশাহ সহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ যারা রয়েছে, বারো ভূঁইয়াদের মধ্যে যারা রয়েছে, তাদের সম্পর্কেও কিন্তু আমাদেরকে পড়তে হবে। আমাদের যে বেসিক ক্লাসগুলো হবে সেখানে ডিটেলস সবকিছু সুন্দরভাবে দেখানো হবে, কোনো প্রবলেম নাই। তারপরে ব্রিটিশ শাসন আমল, পাকিস্তান শাসন আমল। ব্রিটিশ শাসন আমল সেই শুরু থেকে শুরু করতে হবে। ইউরোপীয় বণিকদের আগমন, আমরা অনেক ভালোভাবে জীবনযাপন করতেছিলাম, তার মধ্যে হঠাৎ হঠাৎ করে কাদের আগমন ঘটলো? ইউরোপীয় বণিকদের আগমন ঘটলো, আমাদের জীবনটা একেবারে বিষণ্ণ করে তুললো। তারা তারা কি ছিল? তারা ব্যবসা বাণিজ্য মানে নিজের কপালটা রক্ষা করার জন্য আমাদের এখানে আসছিল, বাট পরে তারা কি হয়ে যায়? রাজদণ্ডের মালিক হয়ে যায়। তো ব্রিটিশ শাসনামলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা দেখতে হবে। পাকিস্তান শাসনামলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাদের ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, গণ অভ্যুত্থান, ৭৭ নির্বাচন, তারপরে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মুজিবনগর সরকার, এই রিলেটেড সবগুলোই কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর 1971 সালে মার্চ মাস থেকে শুরু হয়ে যায় আমাদের যে মুক্তি সংগ্রাম, এটা পড়তে হবে। তারপরে বিজয় পরবর্তী রাজনীতি, এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে 1972 সালে যে পরের ইতিহাসগুলো, এটাও কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে। এখান থেকে কিন্তু প্রশ্নের সম্ভাবনা এবার অনেক বেশি, কারণ এবার যারা প্রশ্ন করবে প্রায় সবগুলো টিচারই কিন্তু জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের, সো এনারা কিন্তু এই রিলেটেড প্রশ্নগুলো করবে। তারপরে আমাদের সংবিধান সম্পর্কে পড়তে হবে। সংবিধান তৈরির যে ইতিহাসটা, এটা আমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো রাষ্ট্রপতি ছিল, কিসের জন্য তিনি এসে আবার প্রধানমন্ত্রী হইলেন, এই যে ব্যাপারগুলো আছে, এগুলো আমরা সংবিধান তৈরির ইতিহাসের মধ্যে ভালোভাবে জানবো। এবং গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ রয়েছে, তারপরে তফসিল রয়েছে, সংশোধনী রয়েছে, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলীটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ বির মধ্যে এখন বি একত্র করা হয়েছে, আর বিতে অনেক বেশি কোশ্চেন আসতো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে। তো আন্তর্জাতিক বিষয়াবলী যেটা, এটা আমাদের ভালোভাবে পড়তে হবে। সংস্থা, আলোচিত যে সংস্থাগুলো রয়েছে এগুলো আমাদের সব ভালোভাবে দেখতে হবে। সংস্থার মধ্যে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হলো আপডেট। আপডেট যে ইনফরমেশনটা থাকবে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের। যেটা আপডেট হবে সেটা কি করবো? আমরা বেসিক সহকারে সব ইনফরমেশন গুলো আমরা দেখে নেব। এখানে জাতিসংঘ রয়েছে, ন্যাটো রয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান সহ অন্যান্য সংস্থাগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আমি যেভাবে পড়াবো সেটা হলো রাজনৈতিক সংস্থাটা আমরা আলাদা পড়াবো, অর্থনৈতিক সংস্থাগুলো আমরা আলাদা করে পড়াবো। এগুলোর গুরুত্ব অনেক। তারপরে বিভিন্ন দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, এই আলোচিত যে দেশগুলো রয়েছে সেই সম্পর্কে আমাদের ভালোভাবে পড়তে হবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউক্রেন, চীন, তারপরে আমাদের ফিলিস্তিন, ইসরায়েল, এই সম্পর্কে কিন্তু আমাদের ভালোভাবে পড়তে হবে। বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান, নদ নদী হতে পারে, মহাসাগর, বন, ঝর্ণা বা বিভিন্ন ধরনের স্থাপনা, এটা অবস্থান করতেছে কোথায়, এগুলো। তারপরে আমাদের বিশ্ব সভ্যতাটা পড়তে হবে। সভ্যতা থেকে মাঝে মধ্যে আমরা কোশ্চেন দেখতে পারি যে এই সভ্যতার এই নিদর্শন এইরকম টাইপ আর কি, মায়া সভ্যতা, মিশরীয় সভ্যতা, হিব্রু, গ্রিক, অন্যান্য, তারপরে মেসোপটেমীয় সভ্যতা, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে বিপ্লব যুদ্ধ, এটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের যে বিপ্লব হয়েছে, যুদ্ধ হয়েছে, সেগুলো পড়তে হবে। ঐতিহাসিক স্থান, এই বিপ্লব যুদ্ধের সাথে জড়িত যে স্থানগুলো রয়েছে সেই সম্পর্কে পড়তে হবে। তারপরে বিখ্যাত ব্যক্তি, উক্তি এবং প্রণালী, এই বিষয়গুলো দেখতে হবে। বিখ্যাত ব্যক্তি যারা রয়েছে তাদের বিভিন্ন উক্তি রয়েছে, এই উক্তিগুলো মাঝে মধ্যে প্রশ্ন দিয়ে থাকে যে এই উক্তিটা অ্যাকচুয়ালি কার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি যদি এক্সট্রা কিছু অংশ দেখাই তোমাদেরকে আরো, এটা আমরা সাম্প্রতিকের মধ্যে রাখছি। সাম্প্রতিক বিষয়াবলী, সাম্প্রতিকের মধ্যে খেলাধুলা থেকে মাঝে মধ্যে কোশ্চেন এসে থাকে। খেলাধুলার বিষয়টা কি? আগামীতে কবে হবে, আগামীতে, আগামীতে কবে এবং কোথায়, কবে এবং কোথায়। ধরো সেটা ক্রিকেট বিশ্বকাপ হতে পারে, ফুটবল বিশ্বকাপ হতে পারে, বা অলিম্পিক হতে পারে, যেটাই হোক না কেন, এই খেলাগুলো আগামীতে কবে হবে এবং কোথায় হবে, এটা ভালোভাবে করতে হবে। তারপরে আমাদের পুরস্কার সম্পর্কে ভালোভাবে করতে হবে। অবশ্যই নোবেল, নোবেলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শান্তি এবং অর্থনীতি, এই দুটো ভালোভাবে একবার মুখস্থ করে নেবে। তারপরে রয়েছে এখানে জাতীয় অন্যান্য পুরস্কার রয়েছে আর কি, 21 পদক, স্বাধীনতা পদক, এরকম আন্তর্জাতিক বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম গুলো হয়, অর্থাৎ এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের আমরা প্রোটোকল বা চুক্তি করে থাকি, এইগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে গুরুত্বপূর্ণ স্থাপনা, এটা আমি আগেই বলছিলাম, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে এই স্থাপনাটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থান করতেছে। এটা তো বললাম আগামীতে ঘটবে এমন বিষয় আর কি। সেটার মধ্যে সংস্থার বিষয়টা থাকতে পারে, যে এই সংস্থার সম্মেলনটা অ্যাকচুয়ালি কোন দেশে হবে এবং কত সালে হবে। তারপরে প্রধানমন্ত্রী ভাষণ, প্রধানমন্ত্রী রিলেটেড সাম্প্রতিক তথ্য, এটা অ্যাকচুয়ালি আগে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতো তাহলে এই রিলেটেড কোশ্চেন আসতো, যে প্রধানমন্ত্রী এই কাজটা করছে বা তাদের সাথে এরকম চুক্তি করছে, বা এই রিলেটেড যে তথ্যগুলো আসতো, বাট এখন আর আসবে না এটা। উপদেষ্টা সম্পর্কে অন্যান্য যে তথ্যগুলো রয়েছে, আমাদের প্রধান উপদেষ্টা, সেই সম্পর্কে আসতে পারে। দেশে যে বিভিন্ন মেগা প্রজেক্ট গুলো রয়েছে এবং বড় বড় যে কার্যক্রম রয়েছে সম্প্রতি যেগুলো করা হচ্ছে, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। বিভিন্ন ধরনের প্রশ্ন আসে এখান থেকে, যে এই মেগা প্রজেক্টে সাহায্য করতেছে কে, বা এটা যদি আমাদের বিদ্যুৎ স্থাপনা হয় তাহলে এখানে আমরা কি ইউজ করতেছি, কয়লা ব্যবহার করতেছি নাকি গ্যাস ব্যবহার করতেছি, এই রিলেটেড প্রশ্নগুলো আসবে। আর দেশের মেগা প্রজেক্ট নিয়ে কিন্তু এখন অনেক বেশি আলোচনা হচ্ছে, কারণ এখান থেকে কিন্তু কোটি কোটি টাকা মেরে দিয়েছে আওয়ামী লীগ সরকার। তারপরে সাম্প্রতিক বিভিন্ন ধরনের চুক্তি করতে হবে। আমাদের সম্প্রতি আবিষ্কৃত
যদি সম্প্রতি কোনো কিছু আবিষ্কার করা হয় সেই বিষয়টা আমাদের দেখতে হবে, কারণ আমরা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি যে যখন পার্টের যে বিষয়গুলো আসছিল আর কি, জিনোম আবিষ্কার করা হয়েছিল, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসছিল। তারপরে বাজেট সম্পর্কে অবশ্যই পড়তে হবে, রেমিটেন্স সম্পর্কে পড়তে হবে, যে কোন দেশ থেকে আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স আসতেছে এটা সম্পর্কে ধারণা রাখতে হবে, বাজেট সম্পর্কে ডিটেলস ধারণা রাখতে হবে। এই কয়টা আমাদের সাধারণ জিকের মধ্যে মাস্ট আমাদের পড়তে হবে। অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অন্যান্য এই বিষয়গুলোর মধ্যে আমরা রাখছি বিজ্ঞান, আইসিটি, সাহিত্য, অর্থনীতি, তারপর সমাজ রিলেটেড প্রশ্ন উঠতে আমরা আগেই ওটা পড়ে ফেলবো, সমস্যা নেই। তো ব্যাপারটা হয়েছে কি, আমরা কিন্তু আগে বলছি বি আর ডি কিন্তু এখন একই সাথে, বি প্লাস ডি কি ভাই এখন একই সাথে, তার মানে সাহিত্য থেকে প্রশ্ন এখানে আসার সম্ভাবনা রয়েছে, অর্থনীতি থেকে আসার সম্ভাবনা রয়েছে, কারণ আর্টসের অন্যতম একটা সাবজেক্ট কিন্তু এই অর্থনীতি, আইন থেকে আসার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয় সম্পর্কে আমাদের কিছু একটা ভালো ধারণা রাখতে হবে। একেবারে সবকিছুতে পড়তে হবে এমন না, ভালো একটা ধারণা রাখতে হবে আর কি। তো গুরুত্বপূর্ণ কিছু টপিকস রয়েছে এই বিষয় থেকে, সেগুলো আমাদের অবশ্যই অবশ্যই পড়তে হবে। তো মেইনলি আমি বলবো আগে যে নর্মাল থেকে যেটা রয়েছে সেটা কমপ্লিট করার পর আমরা এই দিকে আসবো, কারণ আমরা গত বছরের কোশ্চেনটা দেখলাম যেখানে নর্মাল জিকে 90% কোশ্চেন ছিল আর হুবহু আসছে প্রশ্নগুলো। যারা সেকেন্ড টাইমার ছিল তারা বলতেছে এই কোশ্চেন যদি আমরা এখন পাইতাম তাহলে তো আমরা ঢাকা ইউনিভার্সিটিতেই পড়তাম এখন, বাট তারা দেখতেছে যে কোশ্চেন সহজ, বাট এর মধ্যে কিন্তু অনেক কনফিউশন কোশ্চেন ছিল, আবার ইংরেজি কঠিন করা হয়েছে বা বাংলা কঠিন করা হয়েছে, এরকম কিন্তু বিষয় ছিল। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর জিকে কিন্তু জাস্ট এমসিকিউ, আমাদের কোনো রিটেনের যে প্যারা সেটা নেওয়া লাগতেছে না, জাস্ট আমরা ভালোভাবে পড়লে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এই পর্যন্ত অ্যাকচুয়ালি আমার আলোচনা ছিল, তোমরা যদি এটা ফলো করো আর কি, তাহলে তোমাদের প্রিপারেশন অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম। ওকে, জিকে পার্টটা তো জানিয়ে দিল। চলেন আমরা পরবর্তী অংশে চলে আসি। আশা করি জিকে সম্পর্কিত আপনারা সবকিছু বুঝতে পারছেন। জিকে এত সুন্দর করে এক্সপ্লেন করছে যে আমার জিকে নিয়ে আসলে আর বলার কোনো কিছু রাখে না, তাই না? তো আমরা ওইটাও দেখাই দিল। এবার আমরা একটু বাংলাদেশ জিকে তো চলে গেল, এবার আমাকে রিটেন সাজেশন আছে। ওকে, রিটেনের জন্য আপনার কি করতে হবে খুব বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, রিটেন রিটেন নিয়ে সবারই অনেক প্যারা আছে, কিন্তু আফসোস আমরা আসলে কখনো কি অ্যানালাইসিস করি না, শুধু পড়ি এবং লাস্টে যে মনে হয় কি হইলো। দেখো, সর্বপ্রথম যেটা 100% আসবে সেটা আমি বলে দিই। শর্ট প্যারাগ্রাফ ঢাবির ইতিহাসে প্রত্যেকবার আসে। শর্ট প্যারাগ্রাফে কয় মার্ক? 10 মার্ক, 10 মার্কস, এম এ আর কে শিওর, এটা আসবেই, একদম দাঁত দাও, এটা আসবেই, কোনো মাপ নাই। তারপর তোমার যেটা আছে ট্রান্সলেশন আছে, ঠিক আছে, সিন বা আনসিন, মানে তোমার বাংলা দেওয়া থেকে ইংলিশ ট্রান্সলেশন করতে হয়। ট্রান্সলেশন সিন বা আনসিন থেকে 100% শিওর যে কোনো একটা আসবে, যে কোনো একটা 5 মার্ক, 5 মার্কস, এটা 100% শিওর, দাঁত দাও। এই দুটোর মধ্যে যে কোনো একটা থেকে আসবে, ঠিক আছে। এখন বাকি থাকতেছে কি? বাকি থাকতেছে হলো তোমার এটা, একটা হলো সেন্টেন্স মেকিং, পাংচুয়েশন, ট্রান্সফরমেশন, ফিল ইন দা গ্যাপ, জিস্ট রাইটিং। জিস্ট রাইটিং বুঝো না? জিস্ট মানে হলো তোমার ইংলিশ, বাংলায় যেটাকে আমরা বলি আসলে সারমর্ম, ইংলিশে সেটাকে বলে হলো জিস্ট। একটা কবিতার 7টা লাইন বা 8টা লাইন কিন্তু বলবে তো বাবা, এইটার মধ্যে তুমি একটা জিস্ট দেখো তো, মানে মেইন ভাব কি, মূল ভাব কি হবে, সার সংখ্যা কি হবে আমাকে বলো তো। এটাকে জিস্ট বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এইদিকে কিন্তু 15 মার্ক ষষ্ঠ সিলেবাস, এবং ট্রান্সলেশন থেকে কত মার্ক? 10 + 15 মার্ক। বাকি 5 মার্ক কই থেকে আসবে? হয় জিস্ট, অথবা ফিল ইন দ্য গ্যাপস, অথবা ট্রান্সফরমেশন, অথবা পাংচুয়েশন, অথবা সেন্টেন্স মেকিং, এগুলো থেকে। তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো এইগুলোর মধ্যে থেকে কই থেকে আসবে, আর একটু ডিপ করে আমাকে একটু বলেন তো, তাহলে আমি বলবো যে ভাই, তুমি যদি আরো ডিপ চাও তাহলে হয় জিস্ট, হয় এটা জিস্ট আসবে, অথবা এইদিকে তোমার সেন্টেন্স মেকিং, ঠিক আছে। এই দুইটার মধ্যে যে কোনো একটা থেকে আসবে, এই দুইটার মধ্যে একটা থেকে বাইরে আসার সম্ভাবনা নাই। তাহলে কি বুঝলাম? শর্ট প্যারাগ্রাফ, এদিকে ট্রান্সলেশন, এই দুটো থেকে 15 মার্ক। আরো যদি তুমি ডিপ সাজেশন চাও, আর বাকি 5 মার্ক কই থেকে আসবে? হয় জিস্ট রাইটিং, অথবা সেন্টেন্স মেকিং, কাহিনী শেষ। তুমি পড়বা সবগুলোই, আগে পড়ে রাখবা, ঠিক আছে। আর আমরা তোমাকে এইগুলো সবগুলো ধরে ধরে রিটেনে আলাদা ক্লাস নিয়ে আলাদা এক্সাম নিয়ে সব কভার করে দিব, তোমার কোনো চিন্তা করতে হবে না। বাট তুমি যদি অ্যাডভান্স প্রিপারেশন আগে রাখতে চাও, প্লিজ শেষ করে রাখো, হতে নাই। ওকে, এটা হলো তোমার ইংলিশের রিটেন, কমন পড়ে যাবে। বাংলা বই থেকে আসবে, চলো বাংলা আমি 100% শিওর আগেই বলে দিচ্ছি, বাংলা তো সবাই জানা ব্যাপার, তাই না? দেখো, মূলত বাক্য শুদ্ধিকরণ থেকে শিওর শর্ট কোশ্চেন আসবে আসবে আসবে। কয় মার্ক? 5 মার্ক, শিওর, এটা কোনো ভুল নাই, এটা আসতে বাধ্য। ওকে, এটা শিওর আসবে। তারপর তোমার অনুচ্ছেদ, হ্যাঁ, অনুচ্ছেদ মানে ওই যে ইংলিশে যেটা প্যারাগ্রাফ দেখবে, বাংলা সেটা অনুচ্ছেদ। অনুচ্ছেদ থেকে 5 মার্ক শিওর আসবে, শিওর থাকো। সারাংশ, এই দুইটা তোমার ধরো চলে আসছে, ঠিক আছে। এবার আর আর 5 মার্ক, আচ্ছা 5 মার্ক অথবা 10 মার্ক, 5 অথবা 10 কই থেকে আসবে জানো? তোমার যে সিলেবাসটা দেখতেছো এটা তো ফুল সিলেবাস, বাট ফুল সিলেবাস, এটাকে ফুল সিলেবাস বলে, ঠিক আছে। এই যে 12টা গদ্য, 12টা পদ্য, নাটক, উপন্যাস, 12টা 24, 26, 26টা জিনিসটা ফুল সিলেবাস বলে। এই 26টা জিনিসের মধ্যে থেকে একটা সৃজনশীলের মতো কি দিবে? প্যাসেজ দিবে, ঠিক আছে। প্যাসেজ দিয়ে সেখান থেকে 4টা কোশ্চেন করবে।
4টা কোশ্চেন করে প্রতিটার মার্ক 2.5 থাকবে, 2.5 মার্ক, 2.5 ইন্টু 4 ইকুয়াল 10 মার্ক। তাহলে এদিকে কত মার্ক গেল? 10 মার্ক। ঠিক আছে, অনুচ্ছেদ কয় মার্ক? 5 মার্ক। বাক্য শুদ্ধিকরণ কয় মার্ক? 5 মার্ক। শেষ, 20 মার্ক ক্লিয়ার। এখন যদি এদিক ওইদিক হয়ও, কোনটা এদিক ওইদিক হবে আমি এটা একটু বলি। এই 10 শিওর, এটার কোনো মাপ নাই, এই 10 আসবে। আসার পর উল্টা পাল্টা তোমার করবে হলে এটার মধ্যে এইদিকে হয় সারাংশ অথবা অনুচ্ছেদ, এখান থেকে 5 মার্ক দিবে, অথবা বাক্য শুদ্ধিকরণ, রক্তবিধান, সত্যবিধান, এখান থেকে 5 মার্ক দিবে। ক্লিয়ার? তাহলে এই ফার্স্ট পার্ট থেকে তোমার 10 মার্ক শিওর আসতেছে। এরপর এই দুইটা বাক্য শুদ্ধিকরণ আর নতবিধান সত্যবিধান থেকে 5 মার্ক যে কোনো একটা থেকে আসবে, আর সারাংশ আর অনুচ্ছেদ থেকে যে কোনো একটা থেকে 5 মার্ক আসবে। ঠিক আছে, শেষ। বাংলা যেহেতু রিটেন সাজেশন ছিল, শেষ। রিটেনের জন্য তোমার 14 গোষ্ঠী উদ্ধার করে পড়তে হবে না, এই কয়টা তুমি যদি শেষ করতে পারো তুমি সব কমন পাবে। শেষ, এইটুকুর বাইরে আর কিছু না। এটা হলো রিটেন সাজেশন। ওকে, এবার সিলেক্টেড টপিক তো দিয়ে দিছি। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য অনেকে সিলেক্টেড টপিক চাই যে ভাইয়া ফ্রি হ্যান্ড রাইটিং যেগুলো আসবে সেগুলোর জন্য কি, এগুলোর জন্য ভাই টেক্সট অফ রিটেন কিভাবে লিখতে হয়। প্যারাগ্রাফ তুমিও লেখো আমিও লিখি, আমি প্যারাগ্রাফ লিখলে 9.5 পাই, তুমি লিখলে পাবো 3 বা 4। তোমার এইচএসসি বোর্ড পরীক্ষায় নয় না, তুমি অ্যাডমিশনে বা ধরো আর্মি রিটেন টেস্ট, আর্মি আইসিএসবি তে যেই টেস্টটা হয়, তারপর আর্মি প্রিলিমের পর যে রিটেন পরীক্ষাটা হয়, সেখানে যে পরীক্ষাগুলো হয়, চাকরির পরীক্ষা যেগুলো হয়, সেগুলো রিটেনের কথা বলতেছি, রাইট। আইসিএসবি তো ফেস করে আসছিস, এগুলো দেখা হয়ে গেছে আসলে। তো তুমি লিখলে পাও সামথিং, আমি লিখলে পাই ডাবল হাইস্ট। কেন? প্যারাগ্রাফ লেখার অনেক ক্রাইটেরিয়া আছে, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আছে। প্যারাগ্রাফের মধ্যে ডেটা এন্ট্রি করতে হয়, তুমি জানো, জিকে এন্ট্রি করতে হয়, তারপর হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড এন্ট্রি করতে হয়, গ্রুপ ভার্ব এন্ট্রি করতে হয়, ফ্রেজাল ভার্ব এন্ট্রি করতে হয়, ইডিয়ম ফ্রেজ এন্ট্রি করতে হয়, তারপর কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে হয়, একটা ওয়ার্ড ডাবল বার ইউজ করা যায় না, প্যারাগ্রাফ সবসময় 10 থেকে 15 লাইনের মধ্যে লিখতে হয়। এত কিছু কখনো মেনটেন করছো? করো না। তোমরা তো জীবনে প্যারাগ্রাফের মধ্যে জিকে অ্যাড করো নাই ভাই, মার্ক কেমনে বাবা? প্যারাগ্রাফের মধ্যে মাস্ট বি জিকে অ্যাড করতে হয়। ডেটা এটাকে বলে ডেটা। ডেটাগুলো মাস্ট বি নিউমেরিক নাম্বারে লিখতে হয়, যেন সারের চোখে পড়ে। এই নিউমেরিক নাম্বার ফার্স্টে থাকবে, লাস্টে থাকবে এবং মার্কস বরাবর থাকবে, দেখতেই সুন্দর লাগবে, ব্যাপারটাই অন্যরকম হয়ে যায়। তো এগুলো আমি শিখাবো যে নিউমেরিক নাম্বার কিভাবে আনতে হয়। এবার ফ্রি ক্লাসের কথা তো বলে দিয়েছিলাম, সাবস্ক্রাইব করে আমাকে স্ক্রিনশট দিলে আমি জিনিসটা দিয়ে দিব। আর এত কিছু বোঝানোর পর ব্যাচের কথা আর কি প্রমোট করতে হয়, ডিটেলস দেওয়া আছে, ডিটেলস বলার ধৈর্য আর নাই। প্রয়োজন হইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে দেখে নিতে পারো। ওকে, এবার আসলে বই, যে তোমার আসলে কোন কোন বই পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে। ওকে, দেখো, বইয়ের যে ব্যাপারটা, কোন কোন বই পড়তে হবে যে গুরুত্বপূর্ণ, কোন কোন বইয়ের কোন টপিক পড়তে হবে। মূলত পেইড ব্যাচের জন্য এই যে ইয়েলো মার্ক করা আমাদের ক্লাসের স্লাইড, এইগুলো তো মাস্ট, এইগুলোর কোনো মাপ নাই, এগুলো বাদ দেওয়াই পাপ, সহজ শর্টকাট কথা। এবার আসো, বাংলা ফার্স্ট পার্ট বইয়ের বলছিলাম যে শর্ট সিলেবাস করবা, 7টা গদ্য, 7টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, শেষ। বাংলা ফার্স্ট পার্ট শেষ। বাংলা সেকেন্ড পার্ট 19 ওরিয়েন্টেশন বই থেকে যে টপিক গুলো দিছিলাম, ওই টপিক গুলো ফার্স্ট তুমি শেষ করবা। তারপর ওই টপিক গুলো কোন বই থেকে পড়বা, ওই টপিক গুলো তারপর এই যে অভিযাত্রী বই থেকে বাংলা সেকেন্ড পার্ট যে টপিক গুলো দিচ্ছি সেগুলো র ফাইল পড়বা, প্লাস এমসিকিউ। আর বাংলা ফার্স্ট পার্টে যে 16টা জিনিস পড়ছিলা, এই 16টা জিনিসের এমসিকিউ পড়বা। অভিযাত্রী থেকে কি পড়বা? অভিযাত্রী থেকে ওয়ানলি এমসিকিউ পড়বা এই 16টা জিনিসের। তাহলে তোমার অভিযাত্রী থেকে মাত্র 2টা জিনিস পড়তে বলছি, বাংলা সেকেন্ড পার্টের র ফাইল প্লাস এমসিকিউ সিলেক্টেড টপিক, আর বাংলা ফার্স্ট পার্টের 16টা গদ্যের, মানে 16টা গদ্য পদ্য নাটক উপন্যাসের ওয়ানলি এমসিকিউ পড়বা। অভিযাত্রী তোমার শেষ, আর কিছু লাগবে না। এটিএন থেকে যে কটা টপিক দিলাম সেই কটা টপিক ওয়ানলি র ফাইল রিডিং করে এমসিকিউ ঠাড়া মুখস্থ খেয়ে ফেলতে হবে, কোনো কথা নেই। ঠাড়া মুখস্থ মানে ঠাড়া মুখস্থ, শেষ। বাংলা সেকেন্ড পার্ট 19 ওল্ড এডিশন বই, 2019 সালের বই। কি পড়বা বলে দিছি, সিলেক্টেড টপিক গুলো। তারপর সেটা থেকে অভিযাত্রী র ফাইল প্লাস এমসিকিউ ঠাড়া মুখস্থ। এটিএম থেকে র ফাইল রিডিং করার পর এমসিকিউ ঠাড়া মুখস্থ। আর বাংলা ফার্স্ট পার্টে তো বললাম টেক্সট বই ভালো করে পড়ার পর যে 16টা জিনিস থাকবে, 16টা জিনিসের এমসিকিউ, অভিযাত্রী থেকে ঠাড়া মুখস্থ, শেষ। বাংলা সেকেন্ড পার্টের কাহিনী শেষ। ইংলিশ, ইংলিশের ব্যাপারে আমাদের স্পেশাল হ্যান্ড নোট, যেটা আমি মানে তোমাকে পড়াবো, তোমার হাত হাত নিজে নোট করতে হবে, সেটার কথা বলছি। বেসিক ক্লাসের স্লাইড, 10টা ক্লাসের স্লাইড মাস্ট বি শেষ করতে হবে। এটা তুমি পেইড ব্যাচের হও, ফ্রি ব্যাচের হও, যেই ব্যাচের হও, কালেক্ট করে নিয়ে নিও। পেইড ব্যাচের হলে জিনিসটা আমরা আবার করাবো, আর ফ্রি ব্যাচের হলে কষ্ট করে আমাকে মেসেজ দিয়ে আমার থেকে কালেক্ট করে নিতে হবে। তারপর মাস্টার গ্রামার থেকে যে টপিক গুলো দিছিলাম, মুখস্থ আইটেম, গ্রামার আইটেম, সেই টপিক গুলোর এমসিকিউ ঠাড়া, একদম ঠাড়া মুখস্থ, কোনো কথা নাই এখানে, মুখস্থ মানে শেষ। এইটুকু হলো আমাদের কনসেপ্ট ইংলিশের, তাহলে ইংলিশ তোমার শেষ। জিকের জন্য রাকিব যেটা বললো, প্রথমে খন্দকার জিকে থেকে ওই টপিক গুলো তোমার ঠাড়া মুখস্থ চলবে। তারপর খন্দকার জিকে ফাইনাল সাজেশন নামে একটা বই বেরোবে ঢাবির 1 মাস আগে, সেই ফাইনাল সাজেশন বই থেকে ওই টপিক গুলো তুমি রিভিশন দিয়ে ফেলবা, শেষ। জিকে তোমার প্রিপারেশন শেষ। তারপরে স্পেশাল লেকচারশিপ পেইড ব্যাচে ভর্তি হলে, এটা তো সবার আগে, পেইড ব্যাচে ভর্তি হলে তারপরে এইগুলো বাকি দায়িত্ব রাকিব এগুলো বাকি বলে দেবে। জিকে সম্পর্কিত, জিকে সম্পর্কিত আমার এখানে বলার কিছু নাই। ওকে, অ্যাডিশনাল, তুমি ধরো এত কিছু পড়ছো, হ্যাঁ, বাট অ্যাডিশনাল বই তুমি পড়ো নাই, সরি, তুমি ঢাবিতে চান্স পাবো না, শেষ। কোনো ভার্সিটিতেই চান্স পাবো না, অনলি ঢাবি না। অ্যাডিশনাল কি? ঢাকা ভার্সিটির জন্য
ডিইউবি ইউনিটের পানকৌড়ি কোশ্চেন ব্যাংক, ঠিক আছে? ডিইউবি ইউনিটের যে পানকৌড়ি কোশ্চেন ব্যাংকটা আছে এর মধ্যেই তোমার বি কোশ্চেন ব্যাংকটা কিনলে এর মধ্যে ডির কোশ্চেনও পেয়ে যাবা, ঠিক আছে? এখান থেকে বাংলা, ইংলিশ, জিকে, এই তিনটা আইটেম উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা সহ, উইথ ইএক্সপি, ব্যাখ্যা সহ মিনিমাম 5 থেকে 10 বার ঝাঁঝরা করতে হবে। কয়বার? মিনিমাম 5 থেকে 10 বার। শেষ। 2 নাম্বার, বিসিএস 10 থেকে 46তম। কোন বিসিএস কোশ্চেন ব্যাংক? প্রফেসর কোশ্চেন ব্যাংক। কিসের? প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংকের অনেক কিছু পাওয়া সেখানকার বাংলা, ইংলিশ, জিকে কি সহ উইথ এক্সপ্লেনেশন, উইথ ইএক্সপি। কয়বার শেষ করতে হবে বলো? 5 থেকে 10 বার শেষ করতে হবে, এটা মাস্ট। এই দুইটা তোমার প্রথম দায়িত্ব ভাই। এই দুইটা শেষ করার পর তোমার কি করতে হবে? আমাদের পেইড বেসিস স্পেশাল কিছু সাজেশন দিব, 5000 এমসিকিউ বা 7000 এমসিকিউ একটা স্পেশাল সাজেশন দিব, ঠিক আছে? স্পেশাল সাজেশন কোনগুলো? যেগুলো তোমরা এখন পরীক্ষা দিবা না, তোমাদের মুখস্থ আইটেমের রুটিনের মধ্যে রাখছি, ওই রুটিনে যে এমসিকিউ গুলো আছে না, ওই এমসিকিউ গুলোই আমরা একসাথে পিডিএফ বানাবো, বানায় টোটাল 5 থেকে 7000 হবে না, ওটা তোমাকে দিয়ে দেবো। কারণ আমরা এখন যে কোশ্চেন গুলো করতেছি টপিক ওয়াইজ কিন্তু করবো, তুমি হয়তো রুটিন দেখছো, ওই টপিক ওয়াইজ ওইগুলোর মধ্যে থেকে কাউন্ট করবে, ঠিক আছে? তো তারপর তুমি আমাদের স্পেশাল সাজেশন 5000 বা 7000 এমসিকিউ যেটা দিব, ওটা রিডিং করে শেষ করে ভালো, তোমার মুখস্থ করতে হবে না, কারণ তুমি প্রতিনিয়ত এগুলো পরীক্ষা দিবা, তোমার পরীক্ষার কোশ্চেন গুলো আমরা তোমাকে সাজেশন বানিয়ে দিয়ে দেবো। শেষ। একটা তুমি যখন কমপ্লিট করবা, ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় থাকে, ঢাকা ভার্সিটিতে তোমার চান্স মিস যাওয়ার কোনো সম্ভাবনা নাই। ঢাবির ক্ষেত্রে আমরা একটু বেশি রেস্ট্রিক্টেড করি, অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে ইজি, কোনো ব্যাপার হলো অন্যান্য ভার্সিটিতে চান্স পাওয়া, তো ঢাবির ক্ষেত্রে আমরা একটু রেস্ট্রিকশন দিয়ে থাকি। বইগুলোর চেহারা যদি দেখতে চাও, বউ না, ইটস বই। ওকে, সো এইখানে দেখো দেওয়া আছে এটিএম চেহারা এমন, খন্দকার জিকে এরকম, অভিযাত্রী এরকম, পানকড়ি। কভার পেজ চেঞ্জ হইতে পারে আপডেট অনুসারে, বাট এরকমই হবে, কভার পেজ একটু একটু আলাদা থাকতে পারে। তোমরা সবসময় আপডেট এডিশনটা নিবা। তুমি যদি পুরাতন কিনতেই চাও, তুমি কখনো জিকে পুরাতন কিনতে পারবা না। 1 নাম্বার, কি পুরাতন কিনতে পারবা না? জিকে কখনোই তুমি পুরাতন কিনতে পারবা না, 1 নাম্বার কাহিনী। 2 নাম্বার কাহিনী হলো কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক তুমি কখনোই পুরাতন কিনতে পারবা না। বাকি যেগুলো আছে পুরাতন নিতে পারো। মাস্টার গ্রামার 2021 কম এডিশন নেওয়া তোমার জন্য পাপ। মিনিমাম 2021 এডিশন, মনে থাকবে, মিনিমাম 2021, এর উপর যতটা পারো। তুমি যেহেতু নতুনই নিবা, তাহলে সবচেয়ে আপডেট গুলো নিয়ে নিবা। এগুলো যেন মাথায় থাকে, এগুলো ভুল করলে আমার কোনো দোষ নেই। ওকে, এবার আসলে পাস মার্ক। যে পাস মার্ক সম্পর্কিত সবচেয়ে বড় মায়াজাল যেটা আছে, এটা নিয়ে আমি একটু এক্সপ্লেন করবো, ঠিক আছে? জাস্ট বুঝো, তোমার গায়ে কাটা দিয়ে উঠবে যে এই জিনিস আমি এর আগে কেন জানি নাই, আমার কত বড় ব্যর্থতা ছিল। দেখো, মূলত এমসিকিউ কত মার্কের বাবা? এমসিকিউ 60 মার্কের। 60 মার্কের মধ্যে বাংলায় 15, ইংলিশে 15, জিকেতে 30, ঠিক আছে? টোটাল কত হলো? 60 মার্ক। এখন প্রত্যেকটাতে আলাদা আলাদা পাস আছে ভাই। বাংলায় 15-এর মধ্যে আলাদা করে কত পাইতে হবে? 5 পাইতে হবে। 15-এর মধ্যে যদি তুমি মিনিমাম 5 না পাও, তাহলে তুমি কি? তাহলে তুমি ফেল। এবং সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? নেগেটিভ মার্ক কাটবে সাবজেক্ট ওয়াইজ। ভাই বুঝি নাই, বোঝানোর ব্যাপারটা আসলে আমি তোমাকে বুঝাই দিচ্ছি। ধরো বাংলায় কতটা এমসিকিউ বাবা? 15টা এমসিকিউ। 15টার মধ্যে তুমি কয়টা টিক মারছো? ধরো 15টার মধ্যে তুমি কয়টা? 15টার মধ্যে কত বলা যায়? তুমি 10টা টিক মারছো। কয়টা টিক মারছো? 15টার মধ্যে 10টা টিক মারছো, ঠিক আছে? 10টা যে টিক মারছো, তোমার কয়টা ভুল হয়েছে জানো? তোমার ভুল হয়েছে, ধরো এখানে কয়টা ভুল দিবা? তোমার ধরো 5টা ভুল হয়েছে। 10টা টিক মারছো এবং 5টা ভুল হয়েছে, ভালো করে বুঝো। ওকে, তাহলে বলো, 15টার এমসিকিউ ছিল, তুমি 10টা মার্কস হলো ঠিক, ভুল হয়েছে কয়টা? ভুল হয়েছে 5টা। তাহলে এখন 5টা যেহেতু ভুল হয়েছে, 10-এর মধ্যে তুমি কত মার্ক পাবা? 15-এর মধ্যে কত মার্ক পাবা? 5 মার্ক পাবা না? সহজ ব্যাপার। 15টা এমসিকিউ ছিল, 10টা ঠিক মার্কস, 5টা ভুল হয়েছে, তাহলে তোমার 5 মার্ক পাওয়া উচিত ছিল, তাই না? কিন্তু তুমি আসলে ফেল। কেন ফেল জানো? এই যে তুমি 10টা টিক মারে 5টা ভুল করছো, 5টা ভুলের জন্য কত মার্ক কাটা খাবো বলো তো? 0.25 ইন্টু কত? ইন্টু 5, তাহলে কত দেখা গেল? 1.25। 1.25 মার্ক কাটা খাওয়া, জানো? এই 1.25 নেগেটিভ কই থেকে কাটবে? সাবজেক্ট ওয়াইজ, বাংলা থেকে কাটবে। অর্থাৎ বাংলায় 10টা টিক মারছো, 5টা ভুল করছো, 10-এর মধ্যে কত পাইলা? 5। এবং 5টা ভুল করার জন্য নেগেটিভ মার্ক কত? 1.25, 5-এর থেকে কাটবে, তাহলে ইকুয়াল কত দাঁড়াইলো? চিন্তা করো, 3.75। তাহলে তুমি কিন্তু ফেল। বুঝতে পারতেছো? 5টা ঠিক করার পরে তুমি ফেল। আমি আর একটু সহজ করে বুঝে ভালো লাগবে। ধরো তোমার বাংলা 15টা এমসিকিউ ছিল, তুমি 11টা ঠিক মারছো। 11টার মধ্যে ভুল কয়টা হয়েছে? 5টা ভুল হয়েছে, ঠিক আছে? 5টা যেহেতু ভুল হয়েছে, তাহলে 11 থেকে 5 বাদ দিয়ে তুমি কত মার্ক পাইতা? 6 মার্ক পাইতা, তাই না? কিন্তু 6 মার্ক না, তুমি আসলে ফেল। কেন ফেল? 5টা ভুল করছিস না? হ্যাঁ, ভুল করছিস কেন? 0.25 ইন্টু 5, তাহলে কত গেল? 1.25। 1.25 মার্ক তোমার নেগেটিভ মার্ক। নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ কাটবে। এই যে 6 পাইছিলা, সেই 6 থেকে 1.25 কেটে দিবে। 1.25 কেটে নিলে কত হলো? 4.75। তার মানে কি তুমি ফেল। বুঝা যায়? নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ কাটবে। প্রথমে সাবজেক্ট ওয়াইজ ফেল আছে, সেম। এই দেখো, ইংলিশে
সেম, পাস মার্ক কত? 5, নেগেটিভ মার্ক সাবজেক্ট ওয়াইজ কাটবে। জিকেতে 30 এর মধ্যে পাস মার্ক কত? 10, নেগেটিভ মার্ক কিভাবে কাটবে? সাবজেক্ট ওয়াইজ কাটবে। তার মানে জিকেতে যা ভুল করবা, জিকেতে তুমি টোটাল যত পাবা সেখান থেকে 0.25 দিয়ে গুণ মারে নেগেটিভ মার্ক কেটে নেবে। তাহলে প্রথমে তিনটাতে আলাদা আলাদা পাস, বাংলায় আলাদা পাস, ইংলিশ আলাদা পাস, জিকে আলাদা পাস। ঠিক আছে, ওকে। এখন তিনটা মিলে তুমি ধরো একদম কাটায় কাটায় 20 পাইছো, 20, তাও তুমি ফেল। কেন? বলছে যে তোমার এই তিনটা টোটাল 60 এর মধ্যে মিনিমাম 24 পাইতে হবে, নাহলে তুমি ফেল। তাহলে প্রথম তিনটা ক্রাইটেরিয়ার পর চতুর্থ ক্রাইটেরিয়া ফেলের ক্রাইটেরিয়া। ঠিক আছে, এখানেই শেষ না, খেলা শুরু কেবল। এবার হচ্ছে বাংলা। বাংলা 20 এর মধ্যে তুমি যদি 5 পাও রিটেনে তাহলে তুমি পাস। বাংলা তো তোমার নেগেটিভ, রিটেনে তো কোনো নেগেটিভ মার্ক নাই, তো রিটেনে সবই অ্যান্সার করার চেষ্টা করবে যতটা পারা যায়, টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকবে। ইংলিশে 20 এর মধ্যে পাস মার্ক কত? 5। এই জন্য ভাই আমি তোমাকে বলছিলাম 40 মার্কের যে তোমার রিটেন থাকবে, প্রথমে 10 মার্ক ইংলিশ অ্যান্সার করবা বা বাংলা, পরবর্তী 10 মার্ক অন্য, ফার্স্টে যদি ইংলিশ অ্যান্সার করো পরবর্তী 10 মার্ক তুমি বাংলা অ্যান্সার করবে। মানে তোমার প্রথম 20 মিনিট হলো তোমার পাস করার সবচেয়ে বেস্ট হাতিয়ার। প্রথম 20 মিনিটে তোমার টার্গেট থাকে পাস মার্ক ওঠানো। তাহলে প্রথম 20 মিনিটে 10 মার্কের বাংলা টাচ করবা, 10 মার্কের ইংলিশ টাচ করবা। তাহলে 10 মার্কের যদি টাচ করো মিনিমাম 5 তো পাওয়াই, তার মানে তুমি পাস হয়ে গেছো অলরেডি। ঠিক আছে, পরবর্তী যে 20 মিনিট থাকবে, এই 20 মিনিটে তুমি আগে বাংলা করবা না ইংলিশ করবা, তোমার ইচ্ছা, আমার কোনো সমস্যা নেই। প্রথম 20 মিনিট হলো পাস করার জন্য মেইন হাতিয়ার, কারণ আলাদা আলাদা পাস আছে। ইংলিশে টপ করছো, বাংলায় ফেল, একদম কট খেয়ে যাওয়া ভাই। আর পরীক্ষার যখন তুমি দেখবা ইংলিশ শেষ করছো, 10 মিনিট টাইম আছে, বাংলা হয়নি, মাথা আওলাই যাবে, তখন তুমি ফেল। এই জন্য বলি টাইম ম্যানেজমেন্টটা ঠিক করো, টাইম ম্যানেজমেন্ট ঠিক না হলে কিন্তু ধরা খাবো। তো দেখো, বাংলায় আলাদা পাস, ইংলিশ আলাদা পাস। ঠিক আছে, তাহলে দুটো মিলে ধরো তুমি কষ্ট করে 5+10 পাইছো, তাও তুমি ফেল। কেন? এই 40-এর মধ্যে তোমার মিনিমাম 11 পাইতে হবে। দেখো কয়টা ক্রাইটেরিয়া হইলো, চিন্তা করো। এখানে 3টা, এখানে একটা, 4টা, 5টা, 6টা, 7টা, 7টা ক্রাইটেরিয়া হলো পাস মার্কেট। এবার আরেকটা ক্রাইটেরিয়া লাস্ট। তুমি ধরো কষ্ট করে এখানে 24 তুলছো, এখানে এগুলো 11 তুলছো, কত হলো? 24 আর 10 34, টোটাল হলো কত? 35, তাও তুমি ফেল। কেন ফেল? তোমাকে বলছে টোটাল পাস মার্ক কত, এমসিকিউ প্লাস রিটেন মিলে 40। জাস্ট থিঙ্ক, এই জিনিস তুমি যদি আগে না জানতা তোমার কি অবস্থাটা হইতো। মানে এখানে এত রকম ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছে, আমি জানি না কোনো প্ল্যাটফর্মে এটা আলোচনাই করে না। ভাই এটা আগে স্টুডেন্টকে বুঝাইতে হবে যে তোমার সামনে কি দাঁড়ায় আছে। পড়ান তো সবাই পারবে, বাট এই যে পারফেক্ট জিনিসগুলো, এই জিনিসগুলো কে জানাবে? কেউ জানায় না, আফসোস। তো খেয়াল রাখবা, এখান থেকে টেকার উপায় কি? নেগেটিভ মার্ক যত কম খাওয়া যায়। আর রিটেনে পাস করার সবচেয়ে সহজ উপায় কি? প্রথম 20 মিনিট পাস করার জন্য ট্রাম্প কার্ড। প্রথমে যদি তুমি 10 মিনিটে বাংলা টাচ করো, পরবর্তী 10 মিনিট ইংলিশ, তোমার টাইম হবে 40 মিনিট। প্রতি মিনিটে 1 মার্কের লেখা লিখতে হবে। তাহলে যদি কোনো, তুমি দেখো যে কোনো একটা টপিকের তোমার টাইম হলো 10 মিনিট, 10 মার্ক, তাহলে বুঝবো আমার জন্য 10 মিনিট টাইম। ওই 10 মিনিটের মধ্যে ওটা আমি যতটুকু পাবো ততটুকু লিখবো। আমি যদি 12 মিনিট ওটা ধরে লিখতে যাই, পরবর্তী কোনো অংশের জন্য 2 মিনিট কাটা খাবা। ঠিক আছে, ধরো তুমি প্যারাগ্রাফের জন্য 10 মার্ক, টাইম পাসে কত? 10 মিনিট। তুমি প্যারাগ্রাফটা ভাবতেছো আমি 20 মিনিটে লিখবো, তবে তুমি 20 মিনিটেও কিন্তু 10 মার্কই পাবা। তুমি 10 মিনিটে লিখলে 10-এর মধ্যে সর্বোচ্চ ধরো 8 পাইতা, আর 20 মিনিট ধরে লেখার জন্য 10-এর মধ্যে কত পাবা? 9 পাবা। কিন্তু 10 মিনিটে তুমি নষ্ট করে ফেললা অন্য একটা অংশের জন্য, সেদিকে কিন্তু তোমার 10 মার্ক কাটা, 10 মার্ক কট খেয়ে গেলা, সাবধান। ঠিক আছে, তো এই হিসাব করে তারপর তোমরা কিন্তু সামনে আগাবা। এটা হলো 5 মার্কের মায়াজাল। আশা করি 5 মার্কের মায়াজালটা আমি ধরে দিতে পারছি। ওকে, হোয়াট অ্যাবাউট কাট মার্ক? বলছিলাম যে 100-এর মধ্যে 80, 120-এর মধ্যে 80, অর্থাৎ 100-এর মধ্যে 60 মার্ক পাইলে তুমি শিওর শর্ট চান্স পাচ্ছ। এটা নিয়ে এখন তোমার টেনশন করতে হবে না, এটা বলছি। তারপর তুমি দেখো কোনটাতে সিট কত। ক ইউনিটে সিট হলো এই যে 1851, যারা আর্টস কিংবা কমার্স থেকে আসবে তাদের জন্য 70টা। খ ইউনিটের সিট হলো যে 3100 সামথিং, 3019টা। বিভাগ পরিবর্তনের জন্য 1158টা, মানে এখানে সায়েন্সের জন্য 900টা সিট এবং কমার্সের জন্য 250টা সিট, আর বাকি 1800 সিট কার জন্য? আর্টস এর জন্য। ইউনিট দেখো মোট এত, বিভাগ পরিবর্তন মানে সায়েন্স কিংবা আর্টস এর জন্য কত? 105টা সিট। ইউনিটে দেখো সবার জন্য সব মিলে 130টা সিট। বুঝতে পারছো? তার মানে তুমি 4টা ইউনিটে পরীক্ষা দিতে পারো। প্লিজ ভাই 4টা ইউনিটে পরীক্ষা দিবা, একটা ইউনিটে পরীক্ষা দিবা না। সব ঘুরে ফিরে সেম প্যাটার্ন, যা পড়াবো এগুলোর মধ্যে চলে আসবে। এবার দেখো এখানে লেখা আছে কোনটাতে কতগুলো কি আসে। আমি তো বলে দিলাম এগুলো, তাই না? বাংলায় কতগুলো এমসিকিউ আসবে, কি আসবে না আসবে, এটা তো বলেই দিচ্ছি। এটা তো এখানে আসলে দেখানোর কোনো মানে নাই, মানে দেখতেছি না। ওকে, জিপিএ মার্ক কত, নেগেটিভ মার্ক কত, তোমাকে বলছিলাম কত মিনিট টাইম পাবা, এইগুলো তো তুমি দেখছো, তাই না? ক্যালকুলেটর ইউজ করার কোনো চান্স নাই, এটাও বলে দিচ্ছি। ডিজিটাল ঘড়ি নিয়ে যেতে পারবা না, অ্যানালগ ঘড়ি নিয়ে যেতে পারো। প্রি ক্লাস এটা আবার দেখাতে হচ্ছে, বারবার সামনে চলে আসতেছে। তোমাদের হেল্পের জন্য বলতেছি, সামনে এগুলো নিয়ে নিও। আর এটা তো ব্যাচ সম্পর্কিত ডিটেইলস ছিল, এতক্ষণ ব্যাখ্যা করবো, তুমি বুঝে গেছো, আমার আর কোনো মার্কেটিং করতে হবে না। এটা আমাদের হলো ফুল একটা মেন্টর প্যানেল, যেখানে আসলে বাংলাদেশের প্রতিটা ভার্সিটি থেকে আমাদের মেন্টর উপস্থিত আছে। ইনশাল্লাহ একদম ভালো কিছু হবে। তোমাদের দিন রাত 24 ঘন্টা প্রবলেম সলভিং এর জন্য প্রত্যেকে আছে। পার্সোনালি সবাইকে মেসেজ দিচ্ছেন আমাদের মেন্টর? দিচ্ছে।
তো তুমি রেসপন্স করিও, তাদের সম্মান রক্ষা করিও, কারণ এরা কিন্তু রিফ্লেক্ট সবগুলো ভার্সিটিতে চান্স পাচ্ছে, যত জায়গায় পরীক্ষা দিছে, যাকে তাকে এখানে মেন্টর হিসেবে নেওয়া হয় না। সো সম্মানের যে ব্যাপারটা, আমার আমার জন্য কোনো কমপ্লেন না পাই, যে কোনো মেন্টর যেন আমাকে মেসেজ দিয়ে না বলে যে এই ছেলেটা, বিশেষ করে মেয়ে মেন্টরদের সাথে কোন রকম থেকে রাফ বিহেভ, কোনো কথা নাই, সাথে সাথে তোমাকে ব্যাচ থেকে ব্যান করে দেওয়া হবে। তারপর তোমার সাথে সব কথা, প্রথমে গ্রুপ থেকে রিমুভ করা হবে, তারপর অন্য কাহিনী। বিশেষ করে মেয়ে মেন্টরদের সাথে যদি একটু পরিমাণ বেয়াদবি দেখি, বেয়াদবি কিরকম হইতে পারে, তুই করে বলছো, বা কোনো স্ল্যাং ইউজ করছো, বা কোনো নেগেটিভ কোনো ভালগার কন্টেন্টটাকে সেন্ড করছো, এমন যে কোনো কিছু হতেই পারে, তাই না? কারণ এই এই জেনারেশন তো খুব একটা ভালো পারফেক্ট জেনারেশন না, মানে ভালো বাট ওইভাবে মেন্টালিটির দিক থেকে ভালোভাবে গড়ে উঠতে পারেনি, কারণ এই জেনারেশন বেশিরভাগ হাতে ফোন নিয়ে জন্মাইছে, মানে জন্মানোর পর হাতে ফোন পাইছে। সো সাবধান, এদিক থেকে খুব সাবধান। আমরা কিন্তু এটিকেট এন্ড ম্যানারের দিক থেকে খুব বেশি পরিমাণ সিরিয়াস। সাকসেস রেট 310 জন যে চান্স পাইছে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লাস তোমার যে পেইড ব্যাচে ভর্তি হয়েছে সেই নোটিস গ্রুপেও দেওয়া আছে। ফ্রি ব্যাচের লিঙ্ক, এখানে যদি জয়েন হও, প্রতিদিন আমাদের কি বলবো এমসিকিউ সলভিং ফ্রি ক্লাস থাকে, সেটা করে নিলেও তোমার ধাপে প্রিপারেশন হয়ে যাওয়ার সম্ভাবনা প্রখর। উইল নেটওয়ার্ক প্ল্যাটফর্মের লোগো। আর এই তো, ভালো লাগলে জিনিসটা সাবস্ক্রাইব করতে পারো। একটু আমাদের ছিল হইলো ঢাকা ভার্সিটি সম্পর্কিত A to Z একটা সেমিনার। আশা করি সেমিনারটা ক্লিয়ার। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু আস্ক মি। এখন কোশ্চেন করতে পারেন। আমার দিক থেকে যতটুকু বলার ছিল আমি অলরেডি বলে দিচ্ছি। এখন কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এনি কোশ্চেন্স? এখন আপনারা কোশ্চেন করতে পারবেন। দেখেন, কোনো কোশ্চেন থাকলে করেন, অথবা আমরা ক্লোজ করে দিব, কারণ আমার এরপর আরেকটা সেমিনার আছে। আচ্ছা ভাইয়া, ইয়া কালকে থেকে তো ক্লাস শুরু করবেন, তাহলে মনে করেন যে টাইম টেবলটা একটু বলছিলেন যে মনে করেন রাতে, খুব সম্ভবত কালকে বলছিলেন সন্ধ্যা 7টা থেকে 11টা, অথবা দুই টাইমে করাবেন। তো তাহলে কি এটা মানে এরকম করা যাবে না যে দুপুরে এক টাইম আর রাতে এক টাইম? হ্যাঁ, এটাই মানে আমরা করব। কিরকমটা? জি, এটাই আমরা করবো, একটা দুপুরে একটা রাত্রে, কারণ একটানা 4.5 ঘন্টা প্রেশার নেওয়ার মতো মেন্টালিটি সবার হয় না। আর আমরা কালকে অরিয়েন্টেশন নেবো, অ্যাকচুয়ালি ক্লাস না। অরিয়েন্টেশন মানে কি, কালকে আপনাদের রুটিনটা বুঝাই দেওয়া হবে, তারপর থেকে ক্লাস শুরু হবে। 2 দিন সেমিনার হইলো, কালকে অরিয়েন্টেশন 10 তারিখ প্রথম, আর 11 তারিখ থেকে একদম পুরো দমে ক্লাস চলবে। কারণ রুটিনটা যদি না বুঝেন তাহলে তো সমস্যা, তাই না? রুটিন যেভাবে আমি তৈরি করছি, আমার জিনিসটা তো আপনাকে বুঝাই দিতে হবে। কালকে অরিয়েন্টেশন, তারপরের দিন থেকে ক্লাস। আর অরিয়েন্টেশন আমরা ডিসিশন নিবো যে ক্লাসটা অ্যাকচুয়ালি আমরা কয়টায় রাখবো। সবাই এখানে উপস্থিত হবে, পোল দিবে, যেটা পোল আসবে সেটা সেদিকে যেতে হবে অ্যাকচুয়ালি। ওকে, নেক্সট কোশ্চেন। ভাইয়া, আহ, আমি দেখতেছি 2বার ক্লাস নেওয়ার চিন্তা করতেছেন, তার মানে কি খুব কম সময়ে কোর্সটা শেষ করার প্ল্যান আছে আপনাদের? 2বার ক্লাস নেওয়ার চিন্তা বলতে বুঝি নাই। যেমন ধরেন দুপুরে একটা, রাতে একটা, মানে 2টা ক্লাস নেওয়ার প্ল্যান না না না, একটা আমাদের হলো প্রবলেম সলভিং, এটা প্রতিদিন চলবে সন্ধ্যা 7টা থেকে ফেসবুক লাইভে। আরেকটা হলো আপনাদের ক্লাস, আপনাদের ব্যাচের ক্লাস, যেটা গুগল মিটে চলবে। সো ক্লাস অ্যাকচুয়ালি একটাই, অন্যটা হলো প্রবলেম সলভিং ক্লাস। ওকে, যেটা সন্ধ্যা 7টায় প্রতিদিন লাইভে চলতেছে। নেক্সট নেক্সট কোশ্চেন। আর কোনো কোশ্চেন আছে? ওকে, কোনো কোশ্চেন তো দেখতেছি না, তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। দেখা হবে আগামীকাল সেমিনারে, মানে ওরিয়েন্টেশন ক্লাসে। ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের প্রত্যেকটা মেন্টর উপস্থিত থাকবে, আমাদের যতগুলো মেন্টর আছে সবার সাথে পরিচয় হবেন। এখন উপস্থিত রাখি নাই, কারণ এখন তাদের এখন আসলে কোনো ভূমিকা নাই মোটামুটি আসলে বলতে গেলে। ওকে, দেখা হবে কালকে থেকে ওরিয়েন্টেশনে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আমরা সেমিনারটা তাহলে এখানে শেষ করতেছি। টাটা, আল্লাহ হাফিজ।